মনে করেন আপনার একটা বউ আছে, তাহলে কি বল? আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমাদের এইচএসসি লাইভ ক্লাস, আমাদের নিউটনীয় বলবিদ্যা পার্ট 10, অলরেডি আমাদের 9টি পার্টের ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে আমাদের পার্ট 10-এর ক্লাস। তো আশা করছি সবাই ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ, আমাকে দেখার দরকার নেই, ক্লিয়ারলি বোর্ড দেখতে পাচ্ছ, প্লাস হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো ঠিক আছে, আমরা বলেছিলাম 9টায় আজকে ক্লাস শুরু হবে, এক্স্যাক্টলি 9টায় আমি শুরু করেছি। আমি একটু দেখি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছে সবাই আশা করছি। তো আমি দেখতে পাচ্ছি কে কে আসছে ক্লাসে অলরেডি। সুরায়া ওয়ালাইকুম আসসালাম, রোজা ওয়ালাইকুম আসসালাম, তারপর মোনালিসা চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবা, কারণ আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস, আমরা প্রথমে এখানে 11টা স্লাইড আছে, এই 11টা স্লাইড আমরা পড়বো, যার মধ্যে এই স্লাইডটা আমরা গতকাল লাস্ট স্লাইড ছিল, এটা আমরা গতকাল পড়েছি, বাট আজকে এটা সহ পড়বো, কারণ এটা সহ পড়লে এটার পরের যে স্লাইডগুলো আছে সেটা এটার সাথে কিছুটা রিলেটেড। ঠিক আছে, তো এটা আসলে ডাবল বার পড়া হচ্ছে। গতকাল লাস্ট স্লাইড ছিল এটা, আজকে ফার্স্ট স্লাইড হচ্ছে এটা। ঠিক আছে, তো আশা করছি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, সবাই আশা করছি ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি সঞ্জিতা চৌধুরী চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই যেটা করবে, দ্রুত ক্লাসটাকে একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। ঠিক আছে, টাইমলাইনে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পারে। ওকে, ঠিক আছে, কথাবার্তা না বাড়াই, আমরা শুরু করি নাকি? চলো, লেটস গো। আমরা তাহলে ক্লাসটা শুরু করি, আর কথাবার্তা না বাড়িয়ে আমাদের ক্লাসটা তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তাহলে দেখো, আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিক সেটা হচ্ছে ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত টপিক। তো ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত টপিকে আসলে আমরা কি পড়ব? আমরা জানি, গতকাল পড়েছি আমরা, ঘর্ষণ হচ্ছে 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। শুধু এটাই পড়িনি, আমরা তার সাথে এটাও পড়েছিলাম ভাইয়েরা, যে আমাদের ঘর্ষণ যে 4 প্রকার, তাদের হচ্ছে সিকোয়েন্সটা কিরকম, মানে ঘর্ষণ বলের আমরা যদি বলি ক্রম লিখো, তাহলে ঘর্ষণ বলের ক্রমটা আসলে কিরকম হবে। ঘর্ষণ বলের ক্রম লিখলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমার গতীয় যে ঘর্ষণ আছে, গতীয় ঘর্ষণ বল, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি, এই ঘর্ষণ বলের মানটা সবচেয়ে বেশি আসবে। তারপর হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল হচ্ছে
আমাদের সেকেন্ড শক্তিশালী ঘর্ষণ বল। তারপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ আমার কোথায় কাজ করে? ফ্লুইডের মধ্য দিয়ে কাজ করে, মানে গ্যাস এবং লিকুইডের মধ্য দিয়ে, তরলের মধ্য দিয়ে কাজ করে। আর সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ বল। অনেক সময় এমসিকিউ আসতে পারে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটি? সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বলের ক্রম। ভাই এখানে একটু লিখে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের ক্রম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের ক্রম। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বলের ক্রম। আচ্ছা, তারপর আমরা গতকাল পড়ছি ঘর্ষণ কাকে বলে। একটি বস্তুকে যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে আমরা যখন গড়িয়ে যেতে দেখি বা টেনে যদি নিয়ে যাই, তাহলে দুটি সংযোগস্থলে উঁচু নিচু বা খাঁজ থাকে। যেমন রাস্তা দিয়ে যখন গাড়ি চলে তখন গাড়ির টায়ারের সাথে রাস্তার একটা ঘর্ষণ সৃষ্টি হয়। কেন? কারণ টায়ারের মধ্যে তোমরা বড় বড় ট্রাক্টর বা ট্রাকের চাকায় দেখবা বড় বড় খাঁজ কাটা থাকে, মানে গ্যাপ থাকে, এবং রাস্তার মধ্যে পিচের মধ্যে আমাদের কি থাকে? উঁচু নিচু করা থাকে। তো এই গ্যাপগুলো যখন এই রাস্তার উপর দিয়ে যখন গড়িয়ে যখন চাকা যায়, তখন ওই খাঁজের মধ্যে এই গ্যাপগুলো পড়ে যায়, তখন ঘর্ষণ সৃষ্টি হয়। এবং এই ঘর্ষণ সৃষ্টির কারণে ব্রেক চাপলে সহজে গাড়িটাকে থামানো যায়। যদি স্মুথ রাস্তা হতো, যদি মসৃণ রাস্তা হতো, তাহলে ব্রেক চেপে সহজে গাড়ি থামানো যেত না, ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে এই যে উঁচু নিচু খাঁজ থাকে, তার জন্য মানে আমার চাকা এবং রাস্তা, মানে দুটি তল পরস্পরের সাথে আটকে যায় এবং এর ফলে গতি বাধাপ্রাপ্ত হয়। আর এটাকে আমরা বলছি ঘর্ষণ। ঠিক আছে, আর যে বল দ্বারা আমরা এই গতিটাকে বাধাপ্রাপ্ত করতেছি, বাধা দিচ্ছি, সেই বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। ঘর্ষণ প্রধানত 4 প্রকার: স্থিতি, গতি। গতীয় ঘর্ষণকে কিন্তু বিসর্প ঘর্ষণ বলা হয়। এটা তোমরা একটু মনে রাখতে পারো যে গতি ঘর্ষণকে আমাদের কি বলা হয়? গতি ঘর্ষণকে আমরা বিসর্প ঘর্ষণ বলে থাকি। গতি ঘর্ষণের আরেক নাম কি? গতি ঘর্ষণের আরেক নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে কোন তল ও এই তলের উপর অবস্থিত কোন বস্তুর মধ্যে যদি আপেক্ষিক গতি যদি সৃষ্টি না হয়, তাহলে সেই ঘর্ষণটাকে আমরা স্থিতি ঘর্ষণ বলছি। যেমন আমি এখানে স্থির দাঁড়িয়ে আছি, একদম স্থির, নড়াচড়া করছি না, তাহলে আমার পায়ের সাথে আমার পায়ের যে তলা, আমার যে ফুটিং বা আমার পায়ের যে পাতা, সেই পায়ের পাতার সাথে আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, সেই ফ্লোরের মধ্যে যে ঘর্ষণ কাজ করছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখন আমি যদি চলতে শুরু করি, তাহলে আমার পায়ের পাতার সাথে এই যে ফ্লোরের যে ঘর্ষণ কাজ করবে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। তাহলে যেই ঘর্ষণটা একটা বস্তুকে স্থির দাঁড়িয়ে থাকতে সাহায্য করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর যেই ঘর্ষণ বস্তুর গতির কারণে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। তো আশা করি কনসেপ্টগুলো তোমাদের মাথায় ভালো করে ঢুকে যাচ্ছে। তো আমি বলবো যারা ক্লাস শুরু করেছো, আজকে ভাইয়া 9টায় শুরু করেছি, ইনশাআল্লাহ 11টায় শেষ করে দিব। এবং তোমাদেরকে কিন্তু আমি আজকে একটা কথা বলেছি, তাই না? কি বলতো? এই পিডিএফটা যারা শেষ করবা, এই পিডিএফটা শেষ করার পর কিন্তু আজকে ভাইয়া তোমাদেরকে আমার বেসুরা গলায় একটা গান শোনাবো, তারপরে হচ্ছে আমরা আবার এমসিকিউ পড়বো। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে চলে যাই। চলো দেখি, লেটস গো। তারপরে এখানে আমাদের অনেকগুলো সংজ্ঞা আছে ভাইয়া। এই সংজ্ঞাগুলো আমাদেরকে কি করতে হবে? ভালো করে মুখস্থ করতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এগুলো আমাদের এডমিশনও লাগবে, আমাদের ক এবং খতেও কিন্তু এগুলো আসবে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা যদি বুঝি যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে যখন থাকে, তখন স্থিতি ঘর্ষণের একটা সীমান্তিক মান থাকে, মানে স্থিতি ঘর্ষণের একটা মান থাকে এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার একটা মান থাকে। এই অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে এই যে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এই অনুপাতকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। খেয়াল করো বিষয়টা আসলে কি? বিষয়টা আসলে খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল একটা বিষয়, আমি তোমাদেরকে বোঝাই। মনে করো এখানে, আচ্ছা, বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করি, জিনিসটাকে একটু ছোট করে নিয়ে আসি, তাহলে মনে হয় এটা আমার জন্য তোমাদেরকে বোঝানোটা অনেক ইজি হবে। হ্যাঁ, প্লাস তোমাদেরও আসলে বুঝতে আসলে সহজ হবে জিনিসটা। চলো একটু ছোট করে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, এই জিনিসটা আমি এইদিকে আঁকছি। ঠিক আছে, স্থিতি ঘর্ষণের ব্যাপারটা আমি এইদিকে আঁকছি। তো এইদিকে যেহেতু আঁকছি, এটাকে তাহলে আমি একটু তীর চিহ্ন দিয়ে এইদিকে দেখাই দিই যে এটার জন্য আমরা এটা আঁকছি, যাতে করে পরে তোমাদের এটা কাজে লাগে। তো এটা মনে করো একটা বস্তু, এটা একটা বস্তু, এটা কিসের উপর দাঁড়িয়ে আছে ভাইয়া? এটা হচ্ছে আমার একটা তলের উপর দাঁড়িয়ে আছে। এই যে ডটেড লাইনটা দেখছো, এটা হচ্ছে একটা তল। তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করে ভাইয়া? বস্তুর ওজন কাজ করে খাড়া নিচের দিকে। আর অবিলম্বিক প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? তলের সাথে লম্ব দিকে। তাহলে এটা হচ্ছে তলের সাথে লম্ব দিক, এটা হচ্ছে বস্তুর অবিলম্বিক প্রতিক্রিয়া বল। ওই যে ওখানে বলেছে অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত। স্থিতি ঘর্ষণ কোন দিকে কাজ করবে? তুমি বস্তুটাকে যদি এই দিক বরাবর যদি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো, বাট বস্তুটা নড়াচড়া করছে না, কেন? কারণ এই দিক বরাবর তার উপর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে, যেটাকে আমরা বলছি এফএস।
এফএস মানে কি, এস মানে কি, এস হচ্ছে স্ট্যাটিক ফোর্স, এফএস মানে স্ট্যাটিক ফোর্স বা স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক মানে হচ্ছে স্থিতি, এস থেকে আসছে স্ট্যাটিক বা স্থিতি। তাহলে এফএস আর আর, এই যে দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, এই যে এফএস এবং আর লিখলাম, এই যে এফএস এবং আর, এই যে এফএস এবং আর তাদের যে অনুপাত এফএস বাই আর, সেটাকেই আমরা বলছি কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়ার মান মানে আর, অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান কি আর, এবং যে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফএস। তাহলে আর এবং এফএস এর অনুপাতকে আমরা কি বলে থাকি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে থাকি। তাহলে এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর কিছুই না, এটা হচ্ছে আমাদের μs ইকুয়াল টু এফএস বাই আর। আচ্ছা, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমি কালিটা একটু চিকন করে দিই যাতে করে হচ্ছে তোমাদের পরবর্তীতে এটা পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs ইকুয়াল টু হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের যে সীমান্তিক মান মানে স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের যে অনুপাত, তাকে আমরা বলছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কিন্তু তোমরা চাইলে এইভাবেও দিতে পারো। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন আসো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নাই। কেন একক নাই ভাইয়া? দুইটাই বল, উপরটা স্থিতি ঘর্ষণ বল, এই যে দেখো এফএস, এটা একটা বল, বলের একক নিউটন, আর অবিলম্বিক প্রতিক্রিয়া বল নিউটন। দুইটা নিউটন যদি হয়, নিউটন নিউটনে কাটা, একই জাতীয় রাশির অনুপাত বলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকে না। এবং আরেকটা কনসেপ্ট মনে রাখবা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান সব সময় একের থেকে ছোট হয়, এর মান সর্বদা এক অপেক্ষা ছোট হয়। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান সর্বদা এক অপেক্ষা ছোট হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের এই যে আমি যদি লিখি μs, এই যে লিখলাম μsটা অলওয়েজ কি হবে, একের থেকে ছোট আসবে, μs ইজ অলওয়েজ লেস দেন 1 আসবে, ঠিক আছে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান সবসময় একের থেকে ছোট আসবে। আচ্ছা, এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে ছোট আসে, এটার মানে কি বলো তো? একের থেকে একটা জিনিস কখন ছোট হয় বলো? একের থেকে ছোট হয় কখন একটা জিনিস, যখন হচ্ছে হর বড় হয়, লব ছোট হয়, তাই না? তাহলে আসো তো এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করে ফেলি। তাহলে চলো তো, একের থেকে ছোট হয় কখন একটা জিনিস, কখন একের থেকে ছোট হবে, যখন লব বড় হবে, হর মানে আমার হচ্ছে হর বড় হবে, লব ছোট হবে। তাহলে আমাদের জিনিসটা আসলে কি বলতো, μs ইকুয়াল টু কি, এফএস ডিভাইডেড বাই আর। এবং আমি বলছি এটা অলওয়েজ একের থেকে ছোট আসবে, একের থেকে ছোট আসবে মানে কি, তার মানে হর বড় হবে, তার মানে আমাদের যে স্থিতি ঘর্ষণ বল এফএস, সেটা সবসময় আর থেকে ছোট হবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে, অর্থাৎ আমরা মনে রাখবো যে আমাদের এফএস এইটা অলওয়েজ লেস দেন আর হবে, কারণ যদি লব যদি হর থেকে ছোট হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই অনুপাত একের থেকে ছোট আসতে পারে, অন্য কোনোভাবে কিন্তু ভাইয়া অনুপাত একের থেকে ছোট আসবে না। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে আরো একটা কনসেপ্ট শিখে ফেললাম। দেখো ভাইয়া, দুইটা লাইনের মধ্যে কতগুলো কনসেপ্ট আমরা শিখে ফেলতেছি, এগুলো আমাদের বেসিককে অনেক স্ট্রং করবে। যখন তোমরা পরবর্তীতে যখন এডমিশনে যাবা, তখন হচ্ছে এই জিনিসগুলো তোমাদের অনেক অনেক কাজে আসবে, ঠিক আছে। তো আশা করি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের যে কনসেপ্ট, সেটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আসো, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণটা কি? দেখো কি বলছে, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে। ওকে ফাইন, তাহলে আসো আগে লব্ধি প্রতিক্রিয়া কি সেটা একটু আঁকি। চলো, লব্ধি প্রতিক্রিয়ার ব্যাপারটা আগে একটু বুঝে নিই আমরা। লব্ধি প্রতিক্রিয়া, চলো লব্ধি প্রতিক্রিয়ার ব্যাপারটা বুঝি। তার মানে এটা কার সাথে কাজ করছে, এটা আমার কাজ করছে আমার ঠিক এই দিক বরাবর, এটা আমার কাজ করবে এই যে ঘর্ষণ কোণ, এটা আমরা বের করব এই কালি দিয়ে, ঠিক আছে। তাহলে এই কালি দিয়ে আমরা যদি এটা যদি বের করতে চাই, মনে করো আমি এখানে একটা বস্তু আঁকলাম এবং আমি হচ্ছে এখানে একটা তল দিলাম, এই যে তলের উপর একটা বস্তু আছে। এখন বস্তুর অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে, হ্যাঁ খাড়া মানে তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে আমার কাজ করে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আরেকটা জিনিস কি বলেছে বলতো, আরেকটা বলেছে ঘর্ষণ বলের লব্ধি। মনে করো বস্তুর ঘর্ষণ বল কাজ করছে আমার এই দিক বরাবর, এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এই দিক বরাবর যদি বস্তুর যদি ঘর্ষণ বল কাজ করে, এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া এবং স্থিতি ঘর্ষণ, এদের লব্ধিকে আমরা কি বলি, এদের লব্ধিটাই হচ্ছে আমাদের
লব্ধি প্রতিক্রিয়া, ঠিক আছে। এই যে আর এবং এফ এস এর লব্ধিকে আমরা কি বলছি, লব্ধি প্রতিক্রিয়া বলছি। তাহলে এদের লব্ধি আসলে সবসময় কোন দিক বরাবর কাজ করে? যারা আমার হচ্ছে ভেক্টরের অধ্যায়টা করেছো সবাই জানো সামান্তরিকের লব্ধি তার কর্ণ বরাবর কাজ করবে, তার মানে তাদের লব্ধি কাজ করবে এই দিক বরাবর, এটা হচ্ছে তাদের লব্ধি। এবং এই লব্ধিটাকে আমরা কি বলছি, এস। এই এস মানে কি ভাইয়া? এই এস মানে হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া। এখন ঘর্ষণ কোণ কি ভাই? এত কিছু পড়তেছি কেন? আমি এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, স্থিতি ঘর্ষণ বল, লব্ধি প্রতিক্রিয়া কেন পড়লাম? বল কারণ আছে। এই যে লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ সেটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ আসলে কোনটা? ঘর্ষণ কোণ হচ্ছে আমাদের এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। লব্ধি প্রতিক্রিয়া এস এর সাথে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর এর মধ্যকার যে কোণ, সেই কোণটাকে আমরা কি বলে থাকি? ঘর্ষণ কোণ বলে থাকি। তাহলে এদের মধ্যে যে কোণ সেটাকে আমরা বলবো ঘর্ষণ কোণ, ঠিক আছে। তাহলে আমি এটা একটু মুছে ফেলি, এই জায়গাটা একটু মুছে আমি একটা কাজ করি, এই যে আর এটাকে আমি এই বরাবর লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবং এটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ থিটা, ঠিক আছে। তাহলে এই যে থিটা, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঘর্ষণ কোণ। তাহলে এটাকে আমি একটু নিচে এইভাবে লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে? সংজ্ঞাটা কিভাবে আসলো বলো তো? এখন দেখো চিত্রে পড়াটা কত সহজ। দেখো অভিলম্বিক প্রতিক্রিয়া বল এবং স্থিতি ঘর্ষণ বলের লব্ধিকে আমরা বলি কি? লব্ধি প্রতিক্রিয়া। এই লব্ধি প্রতিক্রিয়ার সাথে অভিলম্বিক প্রতিক্রিয়ার যে কোণ সেটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। আশা করি সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছো। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু দ্রুত জানাও তো। তো আমি দেখতে পাচ্ছি আরো কে জয়েন করেছে আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম, রিমু জয়েন করেছে, ঠিক আছে। তাহলে সবাই এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম কিনা সেটা একটু আমাকে একটু কমেন্টে জানাও। আমরা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝলাম কিনা সেটা আমাকে একটু জানাও। আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আশা করছি এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো ঝামেলা নেই, ঠিক আছে। মোনালিসা বলছো ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে চলো আমরা তারপরে দেখি স্থিতি বা নিশ্চল কোণ কাকে বলে। স্থিতি বা নিশ্চল কোণ কি? অনুভূমিকের সাথে কোনো তল যে কোণ সৃষ্টি করলে আনত তলের উপরস্থ কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, সেই কোণকে আমরা স্থিতি বা নিশ্চল কোণ বলি। কনসেপ্টটা চিত্র এঁকে সরাসরি বুঝে ফেলি। চলো দেখি কনসেপ্টটা চিত্রের মাধ্যমে আমরা সরাসরি বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সবকিছু চিত্রের সাহায্যে বুঝতে পারলে বেটার হয়। এই যে দেখো স্থিতি বা নিশ্চল কোণের চিত্রটা তাহলে কি রকম আসবে, এটা এই কালি দিয়ে দেখাই। অনুভূমিকের সাথে তাহলে প্রথমে আমরা কি করব ভাইয়া? একটা অনুভূমিক লাইন টানলাম, হ্যাঁ। অনুভূমিকের সাথে কোন তল যে কোণ সৃষ্টি করলে, মনে করো তারপর একটা তল আঁকলাম, কি সৃষ্টি করে? একটা কোণ সৃষ্টি করে। এই যে একটা কোণ সৃষ্টি করলাম, এই যে মধ্যবর্তী কোণ, এই যে এইটা, এই কোণটাকে আমরা কি বলছি? এই কোণটার নাম মনে করো আমি দিলাম থিটা। এই কোণটার নাম আমি কি দিলাম? এই কোণটার নাম দিলাম ভাইয়া থিটা। তাহলে থিটা একটু চিকন করে দিই যাতে করে থিটাটা বোঝা যায়, থিটা। তাহলে অনুভূমিকের সাথে যেই কোণে কোনো তল রাখলে তার উপর যদি তুমি একটা বস্তু রাখো, তার উপর যদি আবার তুমি যদি একটা বস্তু রাখো, মনে করো তার উপর আমি একটা এই যে এই শেপের, সরি বারবারই ভুল করছি কেন, আচ্ছা এটা একটু বাঁকা করে দিতে হবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটাকে আমরা একটু বাঁকা করে দিই, হ্যাঁ এটাকে আমি একটু বাঁকা করে দিই, এই যে বাঁকা করে দিলাম, ঠিক আছে। তাহলে অনুভূমিকের সাথে যেই কোণে কোনো একটা বস্তুকে রাখলে, অনুভূমিকের সাথে যে তলে কোনো একটা বস্তুকে রাখলে বস্তুটা জাস্ট পরিপরি ভাব হয়। কনসেপ্টটা কি বুঝতে পারছো? বিষয়টা পরিপরি ভাব হয়, মানে সে পড়ে যাবে একটা ভাব হয়েছে, ওই কোণটাকে আমরা বলছি স্থিতিকোণ বা নিশ্চল কোণ, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা বুঝছো। মনে করো তুমি এখানে আমি কি দিয়ে দেখাবো বলো? মনে করো এখানে তুমি আমার এই যে কলমটা রাখলাম, এটা কি পড়ে যাচ্ছে? ভাইয়া পড়ছে না। মনে করো এই যে একটু বাঁকালাম, পড়ছে এখনো? পড়ে নাই ভাইয়া। এই যে একটু বাঁকালাম, পড়ছে এখনো? তোমরা বুঝতে পারছো না, বাট আমার হাতের অবস্থা খারাপ, অলরেডি এটা পরিপরি ভাব হয়ে গেছে। আর একটু বাঁকালেই দেখবা এই যে দেখো এখনো পড়ে নাই, পড়ে নাই, এই যে দেখো এখন দেখো এই পড়ে গেছে, দেখছো? তাহলে দেখো অনুভূমিক তল কোনটা ছিল ভাইয়া? অনুভূমিক তল ছিল এইটা। তাহলে এইটার সাথে এই যে একটা কোণ তৈরি হয়েছে না, যেই কোণ তৈরি হলে সে পরিপরি ভাব করছে অনুভূমিকের সাথে, ওই কোণটাকে আমরা বলছি স্থিতিকোণ বা নিশ্চল কোণ। তাহলে অনুভূমিকের সাথে যত কোণে কোনো একটা বস্তুকে রাখলে, অনুভূমিকের সাথে যত কোণে কোনো একটা তলের উপর কোনো একটা বস্তুকে রাখলে সে জাস্ট একটা পরিপরি ভাব তৈরি হয়, তার মধ্যে যে পড়ে যাব ভাব তৈরি হয়, ওই কোণটাকে আমরা বলি স্থিতিকোণ বা নিশ্চল কোণ। স্থিতিকোণ বা নিশ্চল কোণ এটা আমাদের থিটা ইকুয়াল টু কত? থিটা
ইকুয়াল টু ল্যামডা। স্থিতিকোণ বা নিশ্চল কোণকে আমরা কি বলবো? থিটা, এবং এটা ল্যামডা এর সমান। অর্থাৎ স্থিতিকোণ আর ঘর্ষণ কোণ পরস্পর সমান। প্রশ্ন আসতে পারে নিচের কোণটি সঠিক? থিটা ইকুয়াল টু ল্যামডা, এটা সঠিক। থিটা বলতে আমরা বুঝি স্থিতিকোণ, আর ল্যামডা আমাদের থিটা, হ্যাঁ ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। এই যে দেখো, ঘর্ষণ কোণ হচ্ছে আমাদের ল্যামডা আর স্থিতিকোণ হচ্ছে আমাদের থিটা। তাহলে স্থিতিকোণ আর ঘর্ষণ কোণ আমাদের পরস্পর সমান হয়। ওকে, আশা করি ক্লিয়ার। আসো তারপর গতি ও ঘর্ষণ দেখি। তাহলে স্থিতি ঘর্ষণ কাকে বলে? স্থিতিকোণ, গতি ও ঘর্ষণ কি? একটি বস্তু যখন অন্য একটি তল বা বস্তুর উপর গতিশীল হয়, অর্থাৎ দুটি স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি বিদ্যমান থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণটা তৈরি হয় তাকে আমরা গতি ঘর্ষণ বলি। তাহলে গতি ঘর্ষণকে আমরা এফ কে দিয়ে প্রকাশ করব। এবং আরেকটা কনসেপ্ট দেখো, এখানে তারা বলে দিয়েছে গতি ও ঘর্ষণ বলের মান স্থিতি ঘর্ষণ বলের মানের চেয়ে কম হবে। গতি ঘর্ষণ বলের মান, গতি ঘর্ষণটা আমাদের স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মানের চেয়ে কম হয়। তাহলে গতি ঘর্ষণের কনসেপ্টটা আমাদের কোথা থেকে আসছে? চলো দেখি। গতি ঘর্ষণটাকে আমরা এফ কে দিয়ে প্রকাশ করব। তাহলে এটা আমি আর ডিটেলসে না লিখে এখানে লিখে দিই, হ্যাঁ, এফ কে। গতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা এফ কে দিয়ে প্রকাশ করব। কাইনেটিক ফোর্স, স্থিতি ঘর্ষণকে আমরা বলছি স্ট্যাটিক ফোর্স। স্থিতি ঘর্ষণ কাকে বলে? একটা তলের উপর আরেকটা বস্তু যখন স্থিরভাবে থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যখন চলতে শুরু করে তখন দুইটা তলের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। ঠিক আছে, মনে করো তোমার বাসায় একটা ফার্নিচার আছে, এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখন তুমি এটাকে টান দিচ্ছ, তাহলে এটা একটা ক্যাচ ক্যাচ আওয়াজ করবে না? এই যে ক্যাচ ক্যাচ আওয়াজটা করতেছে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। ঠিক আছে, তাহলে আশা করি স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ বুঝছি। গতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর। তাহলে এটা কি পড়ার কিছু আছে? ওই যে ভাইয়া স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ছিল আমাদের এফ এস এবং আর। এই যে দেখো, এফ এস এবং আর এদের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ কে এবং আর এদের অনুপাতকে আমরা কি বলবো? গতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর। ওটা পারলে এটাও পারবা, জাস্ট চেঞ্জ হয়েছে কি, ওখানে এস এখানে কে। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু ছিল এফ এস বাই আর, গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইকুয়াল টু হচ্ছে এফ কে বাই আর। ঠিক আছে, এবং এই কনসেপ্ট একটু মনে রাখবা, গতি ঘর্ষণ গুণাঙ্কের ফলে আমাদের যে বলের মান হয় সেটা হচ্ছে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। কেন? এই কনসেপ্টটা আমি একটু তোমাদেরকে একটু বলে দিই। এটা আমি তোমাদেরকে একটু বলি, কারণ এটা বোঝার ব্যাপার আছে। এটা একটু বলি, এটা বোঝার ব্যাপার আছে। মনে করো এখানে একটা তল আছে, এই তলের উপর একটা বস্তু রাখা আছে, এই তলের উপর একটা বস্তু রাখা আছে, এবং বস্তুটার উপর তুমি একটা বল প্রয়োগ করছো, এফ বল তুমি প্রয়োগ করছো এই দিক বরাবর। বাট সে কি পুরো এফ ইকুয়াল টু এম এ ত্বরণ পাবে? পাবে না ভাইয়া। কেন পাবে না? কারণ তুমি তাকে যখন এই দিক বরাবর এফ বল প্রয়োগ করছো, বিপরীত দিকে সে তো যাইতে যাবে না, সেই দিকে কি করবে? সেই দিকে তোমাকে এফ কে বল প্রয়োগ করবে, এফ কে বল প্রয়োগ করবে। যদি গতি ঘর্ষণ হয়, যদি গতি ঘর্ষণ হয়, সে তোমার বাহ্যিক বলের বিরুদ্ধে সে তোমাকে একটা ঘর্ষণ বল দিবে। তাহলে এই দুইটার মাইনাস করলে যে বল পাবা সেটা হচ্ছে তোমার লব্ধি বল। তার মানে তুমি মনে করো এফ ইকুয়াল টু, কথার কথা তুমি 10 নিউটন বলে ওরে টানছো, কিন্তু ও তোমার বিপরীত দিকে 2 নিউটন বলে ঘর্ষণ দিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি তুমি লব্ধি বল কত পাবা? 10 বিয়োগ 2 8 নিউটন পাবা। তুমি লব্ধি বল পাবা 8 নিউটন। ঠিক আছে, তুমি লব্ধি পাবা কত? 8 নিউটন। তাহলে এখানে এই ম্যাথের জন্য আমাদের তাহলে লব্ধি কত আসবে? এই ক্ষেত্রে আমাদের লব্ধি ইকুয়াল টু আসবে এফ মাইনাস এফ কে। এবং এই এফ মাইনাস এফ কে জন্য বস্তুটা গতিশীল হচ্ছে, তাই না? গতিশীল হলে ত্বরণ থাকবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে গতির জন্য আমাদের ফর্মুলা, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে গতির জন্য আমাদের ফর্মুলা। আচ্ছা চলো তো দেখি একটু, তাহলে স্থিতির জন্য আমাদের ফর্মুলাটা তাহলে কত আসবে? স্থিতির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা চলো কত আসে দেখি। স্থিতির ক্ষেত্রে ফর্মুলাটা আসবে এরকম। এটা মনে করো একটা বস্তু, একটা তল, এই তলের উপর মনে করো একটা বস্তু আছে, এবং এই বস্তুটাকে তুমি এই দিক বরাবর এফ বল প্রয়োগ করছো, এবং এদিক বরাবর সে তোমাকে স্থিতি ঘর্ষণ দিচ্ছে। তার মানে সে এখনো নড়াচড়া করে নাই। কথা কি বুঝছো? স্থিতি মানে কি? সে নড়াচড়া করতেছে না। এফ কে দিয়ে বুঝবা যে তুমি বল দেওয়া সত্ত্বেও সে কি হয়েছে? সে ঘর্ষণ করা সত্ত্বেও সে নড়তেছে, মুভ করতেছে, এটা হচ্ছে গতি। আর এটা কি? সে এখানে স্থির অবস্থায় আছে। এই যে এটা হচ্ছে স্থিতি, সে কোনো দিকে যাচ্ছে না। আর এটা মনে করো এই যে যাচ্ছে গতি, কিন্তু গতি হলেও কি সেই দিকে একটা বিপরীত মুখে একটা বল দিচ্ছে না? তুমি কি একদম এই যে এইভাবে যেভাবে নিতে পারবা, এইভাবে যদি ধরে রাখি ওভাবে নিতে পারবা? এত সহজে নিতে পারবা না। তার মানে কি? কিছুটা মাইনাস হবে,
কিছু জিনিস মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জিনিসটা কত আসবে বলতো? এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের লব্ধি, এই ক্ষেত্রে আমাদের লব্ধি হবে f মাইনাস fs ইকুয়াল টু ma। বাট একটা কথা বোঝো, এই ক্ষেত্রে বস্তুটা স্থির অবস্থায় আছে। স্থিতি ঘর্ষণের সময় কিন্তু বস্তু নড়াচড়া করে না। বস্তু যদি নড়াচড়া না করে তাহলে ত্বরণ থাকবে? থাকবে না, ত্বরণ শূন্য। তার মানে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমাদের এই f মাইনাস fs ইকুয়াল টু ma এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। তার মানে স্থিতি ঘর্ষণের বেলায় আমাদের যে লব্ধি সেটা হচ্ছে 0, আর গতি ঘর্ষণের বেলায় আমাদের যে লব্ধি আসবে সেটা হচ্ছে ma। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্ট তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম সেই কনসেপ্টটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও। তারপর আমি পরের কনসেপ্টে চলে যাব। এর বাইরে আমি আর দুইটা বলে দিই। আবর্ত ঘর্ষণ কি? একটার উপর আরেকটা যখন গড়িয়ে চলতে থাকবে, মনে করো তুমি যে রাস্তায় যদি সাইকেল চালাও, রাস্তার মধ্যে যদি আমরা যদি সাইকেল চালাই তাহলে সাইকেলের চাকা কি হবে? এভাবে ঘুরে ঘুরে রোলিং করে করে সামনের দিকে এগিয়ে যাবে না? ওটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী ঘর্ষণের উৎকৃষ্ট উদাহরণ, তুমি যে পুকুরে যদি সাঁতার কাটো, পুকুরে যদি সাঁতার কাটো তাহলে একটুখানি সাঁতার কাটার পরে তোমার খুব হয়রান লাগবে। কেন বলো তো? কারণ পুকুরের পানি তোমাকে একটা বিপরীতমুখী একটা ঘর্ষণ বল দিচ্ছে। তাহলে কোনো একটা তরলের মধ্য দিয়ে মানে প্রবাহী পদার্থের মধ্য দিয়ে আমরা যদি যেতে চাই তাহলে প্রবাহীর সাথে আমাদের যে ঘর্ষণ হয় সেটাকে আমরা বলছি প্রবাহী ঘর্ষণ। যেমন মনে করো প্যারাশুট, প্যারাশুট যখন আকাশ থেকে যখন নেমে আসে তখন প্যারাশুটের গতি কমে যায় না? কেন? কারণ প্যারাশুটের যে বড় যে এরিয়াটা সেটার ভেতর বাতাস ঢুকে যায়। বাতাস কি? একটা প্রবাহী পদার্থ। তাহলে বাতাসের সাথে প্যারাশুটের কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে। এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তাহলে বাতাস মানে গ্যাস এবং লিকুইড, গ্যাস এবং লিকুইডের মধ্য দিয়ে যদি কোনো বস্তু যদি যেতে চায় তাহলে তার সাথে ওই গ্যাস বা লিকুইডের যে ঘর্ষণ হয় সেটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। যেমন মনে করো পানির পাইপের মধ্য দিয়ে পানি যাচ্ছে, তাহলে পাইপের সাথে পানি যে যাচ্ছে পানির কণার যে ধাক্কা লাগছে, যে ঘর্ষণ হচ্ছে সেটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ। কারণ এখানে একটা মিডিয়াম কি? পানি, তরল, লিকুইড। মানে আমাদের যদি লিকুইড যদি থাকে, কোন একটা মিডিয়াম যদি লিকুইড হয়, কোন একটা মাধ্যম যদি লিকুইড হয় বা ফ্লুইড হয় বা গ্যাস হয়, ফ্লুইড মানে কি? লিকুইড প্লাস গ্যাস। মানে যদি ফ্লুইড থাকে তাহলে সেটাকে আমরা বলছি প্রবাহী ঘর্ষণ। যদি এভাবে রোলিং করে করে ডিগবাজি মেরে মেরে যদি চলে তাহলে সেটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। ঠিক আছে? যদি স্থির থাকে এবং তার মধ্যে একটা যে স্থির আছে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর সে একটা জিনিসের উপর দিয়ে গতিশীল অবস্থায় চলছে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। তো এই স্লাইডের সবকিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে একটু দ্রুত জানাও। ঠিক আছে? নবনী বলছো জি ভাইয়া ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের মোনালিসা বলছো বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে সবাই যদি এতটুকু পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো, প্লাস তোমরা লেখা কি স্পষ্ট দেখতে পাচ্ছ ভাইয়ারা? লেখা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? লেখা স্পষ্ট দেখতে পাওয়ার তো কথা। আমি একটু দেখি তো লেখা স্পষ্ট। হ্যাঁ, লেখা স্পষ্টই দেখা যাচ্ছে, তাই না? লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তাহলে লেখা যদি স্পষ্ট দেখে থাকো, প্লাস আমি যে লিখছি ওগুলো তো একদম স্পষ্টই দেখা যাচ্ছে, আর ওটা ফুল স্ক্রিন করলে দেখা যাচ্ছে, সমস্যা নেই, প্রবলেম নেই। ওকে, আর এগুলো আসলে এরকমই তো, এগুলো তো হচ্ছে মানে বইয়ের লেখা, তো এর থেকে বেশি বড় করতে গেলে আমার আবার এদিকে জায়গা হচ্ছে না। তো এগুলো আমি পিডিএফ দিয়ে দিব, তখন হচ্ছে তোমাদের কাছে ইজিয়ার হয়ে যাবে, অনেক বেশি ইজি লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুক যদি আমরা যদি বুঝে থাকি তাহলে চলো আমরা পরের টপিকে যাই। তাহলে চলো 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 আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, আমাদের পরের টপিকে দেখি কি আছে আমাদের জন্য। আচ্ছা, সংঘর্ষ। সংঘর্ষ নিয়ে আমরা আসলে আমাদের কি বলে, আমরা আমাদের আসলে বেসিক ক্লাসে অনেক অনেক পড়াশোনা করছি সংঘর্ষ নিয়ে। তো এটা নিয়ে আসলে পড়ার তেমন কিছু নাই, এটা আমরা একটু ফাস্ট যাব। ঠিক আছে, সংঘর্ষ কি? সংঘর্ষ কি খেয়াল করো, দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, যেমন মনে করো দুইটা হচ্ছে ষাঁড়-গরুর লড়াই হয় না? দুইটা ষাঁড় মনে করো একটা একটার সাথে শিং দিয়ে গুতা দিছে, তাহলে এই গুতা কি তারা কি অনন্তকাল ধরে দিবে? তারা ধুম করে দিয়ে আবার চলে যাবে না? মনে করো আমি এই যে দুইটা হাত দিয়ে এইভাবে দিলাম, তাহলে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল দিয়ে আঘাত করলাম না, এটাকে বলা হয় সংঘর্ষ। সংঘর্ষ কাকে বলে? যেমন মনে করো দুইটা ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এটা কি খুব বেশি সময়ের জন্য হবে? খুব অল্প সময়ের জন্য সংঘর্ষটা, কিন্তু বড় মানের একটা বল এখানে কাজ করবে। তাহলে দুটি বস্তু একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য যদি পরস্পরকে আঘাত করে, কনসেপ্টটা বোঝো। এখানে কি কি কনসেপ্ট বলা আছে? এক নাম্বার কনসেপ্ট হচ্ছে তারা হচ্ছে খুব বড় মানের বলে আঘাত করবে, খুব বড় মানের বলে তারা হচ্ছে আঘাত করবে, খুব বড় মানের বলে আঘাত করবে, খুব অল্প সময়ের জন্য আঘাত করবে, তাহলে তাদেরকে আমরা বলছি সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষ আমাদের দুই প্রকার, এটা আমরা জানি। একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, মানে দুইটা সংঘর্ষে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে দুইজনই, বাট স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কিভাবে চিহ্নিত করি? গতিশক্তি সংরক্ষিত হচ্ছে কিনা, শক্তির নিত্যতা সূত্রের মাধ্যমে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি গতিশক্তি ভরবেগ
দুইটাই সংরক্ষিত থাকে। অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। গতিশক্তি সংরক্ষিত থাকে না, ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আমরা একটা সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেটা কিভাবে বুঝবো? যদি গতিশক্তি সংরক্ষিত থাকে স্থিতিস্থাপক, যদি গতিশক্তি সংরক্ষিত না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, এই যে দেখো, যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাহলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। আর যদি মোট গতিশক্তি যদি সংরক্ষিত না হয় তাহলে তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ এমসিকিউর জন্য লাগবে। যদিও আমি তোমাদেরকে বেসিকের সময় পড়িয়েছি যে বাস্তবে আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কিছু নাই, বাট তারপরে এমসিকিউর উদাহরণে যদি চলে আসে, মানে যেগুলো আমি খালি চোখে দেখতে পাই না, যেমন হচ্ছে দুটি ইস্পাত বা কাচের বলের মধ্যে ধরো সংঘর্ষ হয়েছে, তুমি খালি চোখে দেখবা যে কিছুই হয় নাই, খালি চোখে দেখবা কিছু হয় না, খুব ন্যানো লেভেলে শক্তির চেঞ্জ হয়, গতিশক্তি সংরক্ষিত থাকে না অ্যাকচুয়ালি, বাট খালি চোখে আমরা দেখলে বুঝবো যে দুইটা ইস্পাত বা দুইটা কাঁচের বলের মধ্যে যে সংঘর্ষ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কি, সংঘর্ষের পরে তাদের মধ্যে কিছুই হবে না। বা দুইটা মার্বেলের মধ্যে যদি সংঘর্ষ হয়, দুইটা ধাতুর বলের মধ্যে যদি সংঘর্ষ হয়, এই সংঘর্ষগুলোকে আমরা বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তো স্থিতিস্থাপক সংঘর্ষের এই উদাহরণগুলো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? বন্দুকের গুলি যখন লক্ষ্যবস্তুতে যুক্ত হয়, মনে করো একটা বন্দুকের গুলি আইসা মনে করো এখানে আঘাত করলো, তাহলে এটা কিছু হবে না? অবশ্যই হবে। তার মানে কি, এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তারপর দুটি কাদামাটির বলের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে দুইটা কাদামাটির বল একটা সাথে সংঘর্ষ করো, ভেঙে যাবে না? কাদামাটিগুলো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না? তার মানে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। গাছ থেকে পড়ন্ত ফল যদি কাদার মধ্যে পড়ে তাহলে সে কি দেবে যাবে না, আটকে যাবে না? তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হইতো তাহলে তো সে পড়লে মাটির কিছুই হইতো না, মানে সে ডাবতো না, মানে মাটির নিচে সে চলে যেত না। যেহেতু চলে গেছে তার মানে কি, এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে। আবার গতিশীল মার্বেলের কাদার মধ্যে আটকে যাওয়া, বা আমরা যখন কাদা মাটিতে যখন হাঁটি তখন আমরা যে আমাদের পা যে কাদার মধ্যে আটকে যায়, বালির উপর দিয়ে হাঁটলে বালির মধ্যে আটকে যায়, এই সবগুলোই হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। ঠিক আছে, তো আশা করি অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দুটি বস্তুর সংঘর্ষের পরিণতিতে কি হয়? ভাইয়া এগুলো পড়ানোর কিছু নাই, এগুলো অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েছি। তোমরা জাস্ট এইটা মনে রাখো, এই যে এখানে যে বলছে সংঘর্ষের পূর্বে বেগ, ওরা বলছে V01 V02, আমি তো তোমাদেরকে এইভাবে পড়াই নাই, আমি কিভাবে পড়াইছি? U1 U2 V1 V2 ওভাবে পড়াইছি। তো ওভাবে জিনিসগুলোকে মিলিয়ে নিও। ঠিক আছে, এখানে আর আমার পড়ানোর কিছু নাই, এটা থেকে আমরা চলে যাই। তারপর দেখো, এই যে বিশেষ ক্ষেত্রগুলো, এই বিশেষ ক্ষেত্রগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এগুলো আসলে তোমাদের নিজের পড়ার কথা, এগুলো নিজ দায়িত্বে হচ্ছে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এখানে আসলে আমার তেমন কিছু করার নাই, কারণ এগুলো অলরেডি আমি তোমাদেরকে সিকিউ বেসিকের সময় আমি পড়িয়ে ফেলেছি। এই জিনিসগুলো হচ্ছে তোমরা নিজেরা বাসায় পড়বা। ঠিক আছে, এগুলো আমি লিখে দিই তোমাদেরকে, একটু লিখে দিই। এটা হচ্ছে নিজ দায়িত্বে পড়ে নিবা, নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। ঠিক আছে, এটা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। এখানে আসলে আমার তোমাদেরকে আর সাহায্য করার মতো কিছু নাই আসলে। হ্যাঁ, সাহায্য যা করার সেটা আমি মনে হয় করে ফেলেছি, এখন বললে খালি সময় নষ্ট করা হবে, তাই স্কিপ করছি। তারপরে আসো ভরবেগের প্রয়োগ। ভরবেগ ও এর প্রয়োগ, এই কনসেপ্টটা কি? ভরবেগ কি? বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় তাকে বস্তুর ভরবেগ বলে। মানে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলছি? ভরবেগ বলছি। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ভরবেগ একটা ভেক্টর রাশি। ভরবেগের এসআই একক কি? ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি হবে? কেজির মাত্রা কি? বড় হাতের এম, মিটার মানে কি? এল, এমএল 3/1। তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে এমএল 3/1। এগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় লাগবে এমসিকিউতে। ভরবেগের একক কি বলতে পারে? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা কি? এমএল 3/1। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র কি? ভরবেগের সংরক্ষণ সূত্র এটা কতে আমাদের কি লাগবে? এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে? ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে যখন কোনো ব্যবস্থার উপর বা কোনো সিস্টেমের উপর যখন বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। মানে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল যদি ক্রিয়া না করে
তাহলে কোনো নির্দিষ্ট দিকে ওই বস্তুগুলো মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এইসব ব্লা 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 এইসব জিনিস আমরা পড়ছি, তাই না? আমরা পড়ি নাই ভাইয়া m1u1 প্লাস m2u2, আমরা এটা পড়েছি তাই না? আমরা এই জিনিসটা পড়ি নাই? বলো তো আমরা এই জিনিসটা পড়ছি কিনা বলো। m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, সেটাই আসলে আমাদের মানে বাংলা কথাবার্তায় লিখছি আর কি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র এটা একটু মুখস্থ রাখতে হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র, বা এর থেকে সহজ সংজ্ঞা তোমরা যদি খুঁজে পাও বইয়ে, গাইডে, টেস্ট পেপারে, ওটা মুখস্থ করে নিতে হবে। তারপরে আসো নিউটনের গতিসূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে কয়েকটা প্রয়োগ, এটা এমসিকিউর জন্য লাগবে। আমাকে বলতে পারে একই সরলরেখায় গতিশীল দুটি বস্তুর মধ্যে যে সংঘর্ষ হয়, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপর কামান থেকে গুলি ছোড়া, এটাও ভরবেগের সংরক্ষণ সূত্র। ভূমির উপর দাঁড়ানো, ভরবেগের সংরক্ষণ সূত্র। ঘোড়ার গাড়ি টানা, ভরবেগের সংরক্ষণ সূত্র। একই সাথে নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রকেটের গতি, ভরবেগের সংরক্ষণ সূত্র। পায়ে হাঁটা, নৌকায় গুণ টানা, জেট বিমানের গতি, এই সবগুলো জিনিসই কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা প্রতিপাদিত হয়। মানে এই সবগুলো জিনিসের মধ্যে ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য লাগবে। এই জিনিসটা কিন্তু আমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে এমসিকিউর জন্য পড়তে হবে। ওকে, এই জিনিসটা আমরা এমসিকিউর জন্য পড়বো। আমি একটু স্টোর দিয়ে দিই, হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য একটু স্টার্ট দিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা তোমরা বাসায় পড়বা। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? আইইউ ইসলামিক ইউনিভার্সিটি আসছে, আচ্ছা 1819-এ আসছে, তাই না? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা দেয় কেন? ভরবেগের সংরক্ষণ সূত্র যাতে মেনে চলে সেই জন্য, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য বা সংরক্ষণ নীতির জন্য। দেখো, গুলি ছোড়ার আগে গুলি ও বন্দুক উভয়ই স্থির থাকে, ফলে তাদের মোট আদি ভরবেগ কত থাকে? 0। বিস্ফোরণের পর গুলি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে গুলি যেহেতু সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলার জন্য বন্দুক একটু পেছনের দিকেই যাবে। এই কারণে যখন বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, তখন বন্দুকের গুলি যায় সামনের দিকে আর রাইফেল একটু পেছনের দিকে চলে যায়। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা কিন্তু আমাদের কতে বা খতে আসবে, ঠিক আছে? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয় কেন? কারণ হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতার জন্য। এই যে দেখো এখানে লেখা আছে ভরবেগের নিত্যতা সূত্রকে মেনে চলার জন্য, বা ভরবেগের নিত্যতা সূত্রটা সঠিক এটা প্রমাণ হয় বলেই আমাদের বন্দুকের গুলি যদি আমরা ছুড়ি, বন্দুকের গুলি যাবে সামনের দিকে আর বন্দুকটা একটু পেছনের দিকে সরে আসবে। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, আল্লাহ, এই জিনিস আমি তোমাদেরকে পড়াইছি না? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, চলো আরেকবার একটু পড়ি, খেয়াল করো তো পড়াইছি কিনা বলো তো। গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার ছিল, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যদি হর ও লব উভয়কে যদি এম দিয়ে গুণ করি, তাহলে 2m, এটা হবে m স্কোয়ার ভি স্কোয়ার, m স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে উপরে এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এম ভি মানে কি ভাইয়া? পি, তাহলে পি মানে কি? ভরবেগ, পি স্কোয়ার বাই 2m। তার মানে আমরা বলতে পারি ইকে সমান পি স্কোয়ার বাই 2m, ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এটাই কিন্তু গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক সূচক সূত্র। গতিশক্তি ও ভরবেগের মধ্যকার সম্পর্কটি লিখো, ইকের সাথে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। সেখান থেকে বলছে যদি m ভর যদি আমাদের ধ্রুবক হয়, 2 একটা ধ্রুব সংখ্যা, তাহলে ইকে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? এখন আসো তারপরে কনসেপ্টে চলে যাই। তারপরে কনসেপ্টে কি বলেছে? একটি উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে পুড়ে গেলে ভরবেগ সংরক্ষিত হবে কেন? হ্যাঁ, কেন বলো তো? উল্কাপিণ্ড পুড়ে যাক, জ্বলে যাক, যা মন চাই তাই হোক, কিন্তু উল্কাপিণ্ড যখন পুড়ে যাবে বা জ্বলে যাবে বা কিছু একটা হবে, উল্কাপিণ্ড অনেকগুলো অংশে ভাগ হবে, ঠিক আছে? তাদের ভরগুলা যোগ করলে এবং তাদের বেগ যদি যোগ করো, ভরবেগের সমষ্টি সবসময় সংরক্ষিত থাকবে। ভরবেগের সংরক্ষণ সূত্রটা সবসময় সংরক্ষিত থাকবে। দেখো কি বলছে? উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে দগ্ধ হলেও ভরবেগ সংরক্ষিত হয়। এর কারণ উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলোর সঙ্গে সংঘর্ষ ঘটায়। এর সংঘর্ষ বা ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয়, যার জন্য উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে দগ্ধ হয়ে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ উৎপাদন করে। উল্কাপিণ্ডের ভরবেগ কিছুটা বায়ুকণাগুলো ও কিছুটা গ্যাসীয় পদার্থগুলো পায়। তার মানে উল্কাপিণ্ডের যে ভরবেগটা সে হারিয়ে ফেলেছে, সেটা আসলে ঘুরে ফিরে আবার কোথায় চলে যায়? বায়ুমণ্ডলের ওই বায়ুকণাগুলোর মধ্যে এবং গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে। তার মানে সবগুলো যখন সমষ্টি করবা, যে কোনো মুহূর্তে মোট ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে? তাহলে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে পুড়ে গেলেও সেটা আসলে ভরবেগ সংরক্ষণ সূত্র মেনে চলে।
ঠিক আছে? যেমন মনে করো আমার হাত পা সবকিছু কেটে ফেলছো তোমরা, কেটে তোমরা ভাগাভাগি করে নিয়ে গেছো, বাট তা সত্ত্বেও আমার সবগুলো তুমি যদি ছুঁড়ে মারো, ভরবেগের সংরক্ষণ সূত্র সেই ক্ষেত্রে এটা মেনে চলবে। কথা কি বোঝা গেছে? মানে সম্পূর্ণ আমার ভরবেগ এবং আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবকিছুর সমষ্টিগত যে ভরবেগ সেটা আমাদের সমান হবে। তার মানে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের সবসময় কি হয়? প্রতিপাদিত হয় বা প্রতিপালিত হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র সবসময় মেনে চলা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্ট। চলো দেখো কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্টটা কি বলছে। চলো দেখি কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্টে আমাদেরকে কি বলেছে। দেখো কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্টে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কৌণিক সরণ কাকে বলে। কৌণিক সরণ কি? হ্যাঁ, রৈখিক সরণের কৌণিক বিষয়টাই হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে? তাহলে কৌণিক সরণ কি আগে একটু কনসেপ্ট একটু বুঝি তো। চলো তো কৌণিক সরণ কি কনসেপ্ট একটু বুঝে নিই। কৌণিক সরণ এটা আসলে আমরা পড়েছি, হরহামেশাই পড়ি। বলতো এইটা মনে করো এখানে একটা বস্তু আছে, এখন বস্তুটাকে তুমি ঘুরিয়ে তুমি এখান থেকে ঘুরিয়ে বস্তুটাকে এইখানে এনেছো, তাহলে বস্তু রৈখিক সরণ কি? এস। ঠিক আছে? এস। এই যে এই দূরত্বটা হচ্ছে রৈখিক সরণ। হ্যাঁ, কৌণিক সরণ কতটুকু? কৌণিক সরণ হচ্ছে আমার থিটা। এই জায়গাটা হচ্ছে বস্তুটার কৌণিক সরণ। তাহলে কিভাবে বের করেছো? এটা হচ্ছে বস্তুটার ব্যাসার্ধ আর। তাহলে আমরা সবাই জানি যে s ইকুয়াল টু আর থিটা। এটা তোমরা সবাই 9-10 হায়ার ম্যাথে পড়েছো, s ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি থিটা সমান কি? s বাই আর। অর্থাৎ রৈখিক কোনো জিনিসকে তুমি যদি ব্যাসার্ধ দিয়ে ভাগ করো তাহলে তুমি কৌণিক জিনিস পাবা। রৈখিক সরণকে আমরা যদি ব্যাসার্ধ আর দিয়ে ভাগ করি তাহলে আমরা কৌণিক সরণ থিটা পাবো। তো আশা করি কৌণিক সরণের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আর যেটা বাকি রইলো সেটা কি? সংজ্ঞা তো সহজ, সংজ্ঞা তো আসলে কঠিন না। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো সংজ্ঞা আসলে কোনো ব্যাপারই না ভাইয়া। কেন বলো তো? সংজ্ঞাটা চলো আমরা একটু দেখি। হ্যাঁ, সংজ্ঞাটা কোনো ব্যাপারই না, চলো সংজ্ঞাটা আমরা একটু দেখে ফেলি। সংজ্ঞার বিষয়টা কি? সংজ্ঞায় আমাদেরকে বলেছে বৃত্তীয় গতিতে সচল কণা। এই যে কণাটা এটা কিভাবে সচল হয়েছে? বৃত্তীয় গতিতে সচল হয়েছে। এর যে ব্যাসার্ধ ভেক্টর মানে কি? আর। ব্যাসার্ধ ভেক্টর কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে যে কোণে সরে যায়, তাহলে আর কি কোণে সরছে? থিটা কোণে সরে গেছে, তাকে ওই কণাটির কৌণিক সরণ বলে। তাহলে ব্যাসার্ধ ভেক্টর যে কোণে সরে যায় তাকে কৌণিক সরণ বলে। কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কৌণিক সরণের সংজ্ঞাটা একটু মনে রাখবা। কৌণিক সরণের সংজ্ঞা তুমি এইভাবেও দিতে পারো যে রৈখিক সরণকে যদি আমরা ব্যাসার্ধ মানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু রৈখিক সরণকে আমরা যদি উক্ত বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করি তাহলে যা পাওয়া যায় সেটাকে আমরা বলছি কৌণিক সরণ। কি বললাম? বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু রৈখিক সরণকে যদি আমরা তার ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, ওই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কৌণিক সরণ পাই। ঠিক আছে? এটা মনে রাখবা। কৌণিক বেগ কাকে বলে? কৌণিক সরণ যদি রৈখিক সরণকে আর দিয়ে ভাগ করে পাওয়া যায়, কৌণিক বেগ কিভাবে পাবা? রৈখিক বেগকে আর দিয়ে ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যাবে। তাহলে কৌণিক বেগ আমরা কিভাবে পাবো? কৌণিক বেগ আমরা পাবো রৈখিক বেগকে আর দিয়ে ভাগ করে। তাহলে চলো লিখে ফেলি। তাহলে কৌণিক বেগ ওমেগা এটা আমরা পাবো রৈখিক বেগকে আমরা যদি আর দিয়ে ভাগ করি তাহলে আমরা কৌণিক বেগ পাবো। তো যারা ভেক্টরে ক্লাস করেছো, তারপর হচ্ছে এটার অলরেডি এতগুলো ক্লাস করেছো, তাদের কাছে এই জিনিসগুলো খুবই সহজ। তাহলে কৌণিক সরণ আর এখানে কি বলছে? কৌণিক গতি যদি অসম হয় তাহলে কৌণিক সরণ এবং অতিক্রান্ত সময়ের অনুপাতকে কণার কৌণিক বেগ বলে। এদের মতো করে যদি সংজ্ঞাটা যদি দিতে চাও তাহলে সংজ্ঞাটা লেখা আসবে এরকম। দেখো কৌণিক সরণ এবং সময়ের অনুপাত। তাহলে দেখো কৌণিক সরণ এবং সময়ের অনুপাত মানে কি? কৌণিক সরণ মানে কি ভাইয়া? কৌণিক সরণ মানে হচ্ছে থিটা এবং সময়ের অনুপাত, এটাকে আমরা কি বলছি? কৌণিক বেগ ওমেগা বলছি। এটা কি কঠিন কিছু? মোটেও কঠিন কিছু না। তোমরা এটাকে একটু রিপ্লেস করো তো রৈখিক সরণ দিয়ে। এটাকে একটু রৈখিক সরণ দিয়ে ভাইয়ার একটু রিপ্লেস করো। দেখো আমরা রৈখিক সরণে কিভাবে পড়তাম বলো তো? রৈখিক সরণ আমরা এইভাবে পড়তাম না? রৈখিক বেগ v ইকুয়াল টু s বাই টি পড়ছো কিনা? s ইকুয়াল টু vt সবাই পড়েছি তাই না? তাহলে v ইকুয়াল টু s বাই টি। এখন v এর বদলে ওমেগা, s এর বদলে থিটা, তাহলে আর টি এর বদলে তো টি বসবে। তাহলে রৈখিক বেগ যদি s ইকুয়াল টু v বাই টি হইতে পারে বা রৈখিক বেগ v ইকুয়াল টু যদি s বাই টি হইতে পারে তাহলে কৌণিক বেগ কি হবে? ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কারণ যাহা s রৈখিক ক্ষেত্রে যেটাকে আমরা বলছি s, কৌণিক ক্ষেত্রে সেই সরণটাকে আমরা বলছি থিটা। রৈখিক ক্ষেত্রে যে বেগটাকে আমরা বলছি v, কৌণিক ক্ষেত্রে সেই বেগটাকে আমরা বলছি ওমেগা। ঠিক আছে? তারপর আসো কৌণিক ত্বরণ কাকে বলে?
কৌণিক ত্বরণ কাকে বলে? এটার আলোকে আমরা যদি পড়তে চাই তাহলে আমাদের কৌণিক ত্বরণ কাকে বলবে? এটার আলোকে যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। এবং কৌণিক ত্বরণ কি? কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের রৈখিক জিনিসকে কি করতে হবে? কৌণিক জিনিস ব্যাসার্ধ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু a/r। তাহলে আমরা যদি রৈখিক ত্বরণকে ব্যাসার্ধ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কৌণিক ত্বরণ। আর যদি আমরা আরেকভাবে যদি করতে চাই তাহলে কৌণিক ত্বরণ কাকে বলে? ভাইয়েরা ছোটবেলায় তোমরা 9-10-এ পড়ছো এরকম, খেয়াল করো তোমরা 9-10-এ কিরকম পড়ছো? তুমি 9-10-এ তুমি পড়ছো রৈখিক ত্বরণ a ইকুয়াল টু v/t, মানে বেগের হার, বেগের হারের মানে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি রৈখিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু কি আসবে? ω/t। ঠিক আছে, ω/t। এই তো সিম্পল বিষয়, অ্যাজ সিম্পল। তারপর আসলে কৌণিক ভরবেগ কাকে বলে? কৌণিক ভরবেগ কাকে বলে? কৌণিক ভরবেগ আমরা অলরেডি আমাদের বেসিক ক্লাসে প্লাস সিকিউতে পড়ছি। কৌণিক ভরবেগ L ইকুয়াল টু I ওমেগা, L ইকুয়াল টু I ওমেগা পড়েছি তাই না? বাট L ইকুয়াল টু আরেকটা কথা বলা যায়, যদি ভেক্টর আকারে যদি প্রকাশ করো, L মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগ ভেক্টরের গুণফলকে আমরা বলবো কৌণিক ভরবেগ। ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের গুণ ভেক্টর গুণফলকে, এই যে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে আমরা কৌণিক ভরবেগ বলবো। ঠিক আছে, এই যে ভেক্টর গুণফল, ক্রস গুণ করছে, ক্রস মানে কি ভেক্টর গুণফল, ডট মানে কি স্কেলার গুণফল। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কি? ভাই কৌণিক ভরবেগের একক শিখাইতে অবস্থা খারাপ করে ফেলছি না? কৌণিক ভরবেগের একক কি ছিল বলতো? আয়ের সাথে মানে আমাদের যে আয়ের যে একক মানে কি, আমাদের যে জড়তার ভ্রামকের যে একক, জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কয়ার। এটার সাথে আমি সবসময় বলতাম সেকেন্ড ইনভার্সে অ্যাড করে দাও, তাহলে কৌণিক ভরবেগ পাবো। তাহলে কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কি কৌণিক ভরবেগের একক। তাহলে মাত্রা কি? কেজির মাত্রা কি? এম, বড় হাতের এম, আর এম মিটার মানে কি এল স্কয়ার, সেকেন্ড মানে কি পার টি ইনভার্স 1। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কি? ml স্কয়ার টি ইনভার্স 1, একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণফল। ঠিক আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে কোন বস্তুর উপর টর্কের লব্ধি যদি 0 হয়, টর্ক মানে কি কৌণিক বল বা বলের ভ্রামক, কৌণিক বল যদি 0 হয় তাহলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আর কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে তখন আমরা L ইকুয়াল টু আমাদের ওই যে বিখ্যাত সূত্র I ওমেগা, L ইকুয়াল টু I ওমেগা পাই, যেটা আমরা সবসময় ফর্মুলায় ইউজ করেছি তাই না? সবসময় ইউজ করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যদি সুষম দণ্ড হয় তাহলে ওমেগার জায়গায় ml স্কয়ার বাই 3 বসাবা বা ml স্কয়ার বাই 12 বসাবা। বৃত্তাকার চাকতি হলে ওমেগার জায়গায় mr স্কয়ার বাই 2 বসাবা বা mr স্কয়ার বাই 4 বসাবা। আর যদি কিছুই না হয় তাহলে ওমেগা ইকুয়াল টু mr স্কয়ার বসাবা। এই দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সিকিউ করেছি তাই না? এইসব জিনিস দিয়ে আমরা আগে অনেক সিকিউ করেছি। তাহলে এই ছিল আমাদের কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্ট। এই কনসেপ্টগুলো বাসায় ভালো করে পড়বা। আশা করি আগের ক্লাসগুলো যদি করো এবং ভালো করে যদি পড়ো তাহলে এটা তোমাদের ভালো হবে। তারপর আসো এই জিনিসগুলো একটু জেনে রাখবা। জেনে রাখো মানে কি অনেক ইম্পর্টেন্ট, এগুলো শুধু জেনে রাখো না, এগুলো জেনে রাখো মানে কি জানো? এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এগুলো জেনে রাখা মানে কি জানো? এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। অনেক ইম্পর্টেন্ট কিভাবে? এগুলো আমাদের এমসিকিউতে লাগবে, সিকিউতেও আসে। ঘড়ির সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। ঘড়ির সেকেন্ডের কাটার পর্যায়কাল, যদি বলে কোন একটা হাত ঘড়ি বা কোন একটা দেয়াল ঘড়ি সেকেন্ডের কাটার পর্যায়কাল বের করো, তাহলে সেকেন্ডের কাটার পর্যায়কাল কত? বা বলতে পারে সেকেন্ডের কাটার কম্পাঙ্ক বের করো, কৌণিক কম্পাঙ্ক। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু কি 2π/t। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t। তাহলে যদি বলে ঘড়ির সেকেন্ডের কাটার কম্পাঙ্ক বের করো, তাহলে এখানে টি এর জায়গায় কত বসাবা? 60 সেকেন্ড। যদি বলা হয় ঘড়ির ঘন্টার কাটার পর্যায় কম্পাঙ্ক বের করো, তাহলে 2π/t। টি এর জায়গায় কত বসাবা? ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 12 × 3600 সেকেন্ড। তারপর যদি বলে মিনিটের কাটার পর্যায়কাল বের করো, সেটা কত আসবে? 3600 সেকেন্ড। কিভাবে আসলো জিনিসগুলো চলো একটু দেখি। চলো এই বিষয়গুলো আমরা একটু বুঝি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কিভাবে আসলো এটা আমাদের একটা বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। চলো একটু বুঝি। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে আসলো দেখি। এমন আসতেছে কেন? আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কিভাবে আসলো চলো দেখি। মনে করো তুমি একটা ঘড়ি, হ্যাঁ তুমি মনে করো একটা ঘড়ি আঁকলা, তুমি একটা ঘড়ি আঁকলাম আমি। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো একটা ঘড়ি শেপ, ঘড়ি টাইপ একটা কিছু। এটা হচ্ছে একটা ঘড়ি টাইপ একটা কিছু। কোথায় আঁকা যায় বলো তো? ঘড়িটা মনে করো আমি একটু এদিক করে আঁকি। হ্যাঁ, এখানে আঁকি। এখানে আঁকলেও আশা করি খারাপ হবে না। এখানে কি বোঝা যাবে ঘড়িটা?
আচ্ছা এইখানে আঁকি, হ্যাঁ ঘড়িটা এইখানে আঁকি। এই যে ঘড়িটা আঁকলাম, এই ঘড়িটার আমি যদি প্রথমে কাঁটাগুলো যদি দিয়ে দিই, এটা মনে করো ঘড়ির সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা। তারপর মনে করো আমি ঘড়ির মিনিটের কাঁটাটা একটু মোটা করে দিই, তাহলে এটা হচ্ছে মনে করো ঘড়ির মিনিটের কাঁটা। তারপর মনে করো ঘড়ির ঘন্টার কাঁটাটা মনে করো আমি আরেকটু মোটা করে দিলাম, তাহলে এটা মনে করো ঘড়ির ঘন্টার কাঁটা। ঠিক আছে, সবচেয়ে চিকনটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার ঘুরলে কত সেকেন্ড লাগবে? 60 সেকেন্ড। ঘড়ির মিনিটের কাঁটাটা একবার ঘুরতে কতক্ষণ লাগবে? 60 মিনিট। 60 মিনিট মানে কত? 3600 সেকেন্ড না? ওখান থেকেই কিন্তু আমার এই কথাটা আসছে, দেখো ওখান থেকেই কিন্তু আসছে ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল 60 সেকেন্ড, মিনিটের কাঁটার পর্যায়কাল 3600 সেকেন্ড। এখন দেখো মোটাটা ঘড়ির ঘন্টার কাঁটাটা একবার ঘুরতে কত ঘন্টা লাগবে? 12 ঘন্টা না? 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাহলে 12 ঘন্টা মানে কি 12 × 3600 সেকেন্ড। তাহলে ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড, ঘড়ির মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে 3600 সেকেন্ড, ঘড়ির ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 × 3600 সেকেন্ড। কেউ আবার 24 × 3600 দিও না, কারণ ঘড়ির কাঁটায় কিন্তু 24 পর্যন্ত দাগ থাকে না, 12 পর্যন্ত দাগ থাকে। ঠিক আছে, তারপর এর সাথে আর কি কি পড়বা? পৃথিবীর পর্যায়কাল এবং চাঁদের পর্যায়কাল, এই দুইটা জিনিস মনে রাখো। পৃথিবীর পর্যায়কাল, পৃথিবী নিজ অক্ষের চারদিকে কত, মানে পৃথিবীর পর্যায়কাল মানে কি? পৃথিবী সূর্যের চারদিকে একবার কতবার, মানে একবার ঘুরতে কতক্ষণ লাগে? 365 দিন। তাহলে 365, একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে পৃথিবীর পর্যায়কাল যদি বলে, তাহলে টি সমান 365 × 24 × 3600। আর যদি বলে চাঁদের পর্যায়কাল, ভাইয়া চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে 27.5 দিন লাগে, তাহলে 27.5 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তো আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে। এতটুকু পর্যন্ত আমি আশা করছি তোমরা ক্লিয়ারলি পারবা। ওকে, আচ্ছা তারপর যদি দেখি ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্রের রূপ কেমন আসবে, এটা আসলে এই মুহূর্তে আমাদের দরকার নেই, এটা আমাদের এডমিশনে যদি যাও তাহলে লাগবে। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা আমাদের আসলে এডমিশনের জন্য লাগবে, যারা চাও পড়ে ফেলতে পারো। তবে এটা পড়লে কিভাবে পড়বা সেটা একটু বলে দেই। তুমি নিউটনের গতি যে 3টা সূত্র আছে, সেটা হচ্ছে তুমি পড়েছো কিসের জন্য? রৈখিক বেগের জন্য। যেমন ওখানে কি ছিল, প্রথম সূত্র কি ছিল বলো তো? ওখানে প্রথম সূত্র ছিল যদি বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে দেখো কি বলছে, বাহ্যিক বলের জায়গায় বলছে বাহ্যিক টর্ক। খেয়াল করো, বলের জায়গায় কি বলছে? বাহ্যিক টর্ক। কারণ বল কি? বল হচ্ছে রৈখিক, আর টর্ক কি? কৌণিক বল। কৌণিক বলকে টর্ক বলে। তাহলে আমি এখানে কি ঘূর্ণন গতির জন্য বের করছি না, ঘূর্ণন গতির ক্ষেত্রে সবকিছু কিন্তু কৌণিক হিসেবে কাজ করে। তাহলে বাহ্যিক বলের জায়গায় আমরা এখানে কি ব্যবহার করছি? বাহ্যিক বলের জায়গায় আমরা এখানে ব্যবহার করব বাহ্যিক টর্ক। তাহলে বাহ্যিক টর্ক যদি প্রয়োগ না করি, বাহ্যিক টর্ক প্রয়োগ করে বস্তুর ঘূর্ণন গতির অবস্থান পরিবর্তন করতে আমরা যদি বাধ্য না করি, তাহলে এভাবে না লিখে আমরা বলবো বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, তাই না? আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। ওখানে ছিল সমবেগ, এখানে আসবে সমকৌণিক বেগ। তাহলে ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, আর অঘূর্ণনশীল বস্তুর ঘুরবে না। ওখানে কি বলছিল? স্থির বস্তু স্থির থাকবে, আর এখানে বলছে যেটা ঘুরে না সেটা ঘুরবে না। ওখানে বলছিল কি গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, এখানে গতিশীলের জায়গায় ঘূর্ণনশীল বস্তু সমবেগের জায়গায় সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে যদি কোনো বস্তুর উপর নিট টর্ক শূন্য হয়, মানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নাই, তার মানে কি টাউ এর মান 0, এটা হচ্ছে সামেশন অফ টাউ। যদি 0 আসে তাহলে বস্তুটির কৌণিক ত্বরণ 0 হবে। ওখানে কি ছিল? রৈখিক ত্বরণ a0 হবে, এখানে কি কৌণিক ত্বরণ আলফা 0 হবে। ঠিক আছে, কারণ একে আমরা কৌণিক ক্ষেত্রে আলফা দিয়ে রিপ্লেস করি। কনসেপ্ট বুঝছি আশা করি। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। সেটা দিয়ে আমরা কি বের করছিলাম? F = ma। এখানে কি হবে? F এর বদলে কি? F হচ্ছে রৈখিক বল, কৌণিক বল কি? টর্ক টাউ। তাহলে টাউ = m এর জায়গায় হবে জড়তার ভ্রামক I, এর জায়গায় হবে আলফা। তার মানে দ্বিতীয় সূত্র হচ্ছে টাউ = I আলফা। এই যে দেখো টাউ = I আলফা। এই টাউ = I আলফা যে কথা, আমাদের রৈখিক ক্ষেত্রে আমাদের F = ma একই কথা। ঠিক আছে, তৃতীয় সূত্র কি ছিল? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আর এখানেও সেম কথা। ওখানে ছিল F1 = -F2, এখানে বলছে টাউ1 = -টাউ2। ঠিক আছে, তো আশা করি কনসেপ্ট ধরতে পেরেছি। যদি চাও ইন্টারেস্ট ফিল করো, এই টপিকটা বাসায় দেখবা, আর যদি মনে করো যে না আমি এই মুহূর্তে এটা পড়তে চাচ্ছি না, স্কিপ করতে পারো। ঠিক আছে, চলো পরেরটাতে যাই।
ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে তোমাদের সবার ঘুম পেয়ে গেছে, তাই না? আজকে উপস্থিতি একদম নাই। মানে ব্যাপারটা কিরকম যে আজকে তো ভাইয়া ম্যাথ করাচ্ছে না, এগুলো আসলে ভাইয়া পিডিএফ দিয়ে দিবে, আমরা পরে পিডিএফ করে ফেলবো নাকি? পিডিএফ তো দিব রে পাগলা, কিন্তু পিডিএফ পরে তো সবকিছু বুঝবা না, কারণ অনেক কিছু তো বুঝাচ্ছি। হ্যাঁ, ম্যাথ করাইলেই তোমরা থাকো, ম্যাথ না করাইলে থাকো না। এই জন্যই তো পরীক্ষার মধ্যে বাবা গোলালু। কারণ কি পরীক্ষার মধ্যে কি শুধু ম্যাথ আসবে? এই পরীক্ষার মধ্যে শুধু ম্যাথ আসবে? পরীক্ষার মধ্যে ম্যাথের সাথে কি সিকিউ আসবে না? আমি তোমাদেরকে মানে শুধু আমি না, সবাই, আমরা সবাই মিলে, সব সিনিয়ররা মিলেও যদি তোমাদেরকে যদি বোঝাই যে ভাইরে ক খ পড়ো, তোমরা মনে হয় না পড়বা নাকি? তো ক খ না পড়লে পরীক্ষায় আটকে যাবা। ক খ না পড়লে আমি বলে দিচ্ছি পরীক্ষায় আটকে যাবা। পরে এই কথা বলবা যে শুধু আমার সাথেই কেন এমন হয়? তো তোমার সাথে হবে না তো কার সাথে হবে? তুমি তো গুরুত্ব দাও নাই। তুমি হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তুমি বেসিক এগুলোকে তোয়াক্কা করো নাই। তুমি জাস্ট কি তোয়াক্কা করেছো? তোমার মাথার মধ্যে খালি সবসময় একটা জিনিসই ঘুরছে, কিভাবে ক এবং কিভাবে গ এবং ঘ আনসার করা যায়। 35-এ প্রিপারেশন নিয়ে গেলে তো 35ই পাবা, 80 পাবা? 80 পাওয়া কি সম্ভব? সম্ভব না তো। ঠিক আছে, তো ক খ প্রিপারেশন নিয়ে যদি না যাও তাহলে তো 80 পাবা না। আশা করি এটা বুঝছো তোমরা। ঠিক আছে, তারপর আসো জড়তা, ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ সংক্রান্ত এই জিনিসগুলো আমি আর তোমাদেরকে পড়ানোর কিছু নাই, কারণ হচ্ছে তোমরা যে অবস্থা তোমাদেরকে আসলে এগুলো আমি এত ডিটেলস পড়ায় কি করবো? জাস্ট দেখো তো, জড়তার ভ্রামক কি? I = mr²। এটা আমি তোমাদেরকে পড়িয়েছি, তাই না? এটা একটু পড়ে নিও, বাসায় নিজ দায়িত্বে পড়ে নিও। ওকে, নিজ দায়িত্বে পড়বে। জড়তার ভ্রামকের নির্ভরশীলতা কি কি জিনিসের উপর নির্ভর করে? এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক। জড়তার ভ্রামক নির্ভর করে, আমরা জানি বস্তুর ভরের উপর নির্ভর করে, তারপর দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, দূরত্বের উপর নির্ভর করে। কারণ জড়তার ভ্রামক I কি? I হচ্ছে m এর সমানুপাতিক এবং r এর বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞা পড়তে হবে। চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞা পড়তে হবে। চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা কি? চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞা যাই হোক, চক্রগতির ব্যাসার্ধের এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইছি। k = √I/m। এখান থেকে আমরা কি পেয়েছিলাম বলতো? এটা আসলে কোন সূত্র? এটা ছিল আসলে I = mk²। এখান থেকে আমরা পাই k = √I/m। ঠিক আছে, এখান থেকে আমরা পাই k = √I/m। তো এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর আসো টর্ক বা বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক কি? এটাকে আমরা দ্বন্দ্বের ভ্রামকও বলে থাকি, এটা মুখস্থ করতে হবে। টর্ক বা বলের ভ্রামক হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বা বলের ভ্রামক বলে। সংজ্ঞা মুখস্থ করতে হবে। আর এটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করে থাকি, টাউ দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বন্দ্বের ভ্রামক ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল নয়। এটা এমসিকিউর জন্য লাগবে। দ্বন্দ্বের ভ্রামকের কিসের উপর নির্ভরশীল নয়? ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল নয়। টর্কের একক কি? নিউটন মিটার। এটা আমরা সিকিউতে পেয়েছি, রহমান সাহেবের অঙ্ক ছিল, সে 5 মিনিটের মধ্যে থামাতে পারবে কিনা। এই সিকিউতে টর্কের একক ছিল নিউটন মিটার। টর্কের একক নিউটন মিটার। আর নিউটন মিটার মানে কি? কাজের একক। তাহলে টর্কের একক জুল। এবং টর্কের মাত্রা কি? কাজের মাত্রার মতো। কাজের মাত্রা কি? ml² T−2। তাহলে টর্কের মাত্রাও ml² T−2। ঠিক আছে, টর্কের মাত্রা আমাদের ml² T−2। তারপরে আসো লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই বিষয়গুলো একটু বুঝি। এগুলো আমি তোমাদেরকে পড়াই ফেলছি। লম্ব অক্ষ উপপাদ্য আমি বলছিলাম সংজ্ঞা মুখস্থ করতে হবে, এখান থেকে মুখস্থ করে নিতে পারো, প্যারা নেই। তাহলে কোন পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকদের সমষ্টি ওই পাতে অবস্থিত দুই অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত লম্ব অক্ষ সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। কনসেপ্ট একটু বোঝাই, খেয়াল করো। মনে করো তোমার কাছে এইরকম তিনটা কলম আছে। হ্যাঁ, তিনটা কলম এইভাবে না নিয়ে ধরো এইভাবে নিলাম। এই দুইটা কলম আছে। তো এই দুইটা কলম কি বলতো? পরস্পর লম্বভাবে অবস্থান করছে না? পরস্পর লম্বভাবে অবস্থান করছে। তাহলে এই অক্ষ বরাবর, এই অক্ষটা বরাবর যে জড়তার ভ্রামক কাজ করবে এবং এই অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক কাজ করবে, মনে করো এটাকে যখন তুমি ঘোরাবা তখন এই অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক এবং এই অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক কাজ করবে, এই দুইটা জড়তার ভ্রামকের সমষ্টি এদের লম্ব দিক মনে করো এই দিক, তোমাদের দিক, অথবা এই দিক, পেছনে আমার দিক। তাহলে লম্ব মানে কি? এই দিক অথবা এই দিক, হয়তো তোমাদের দিক অথবা আমার দিক। তাহলে এই দুই অক্ষের লম্বভাবে যে জড়তার ভ্রামক কাজ করবে তার সমান। তার মানে এই দুই অক্ষ বরাবর, এই দুই অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক আসবে তার সমষ্টি হবে তৃতীয় অক্ষ, মানে এদের সাথে আরেকটা যে লম্বভাবে থাকবে ওই অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টির সমান। তাহলে এই অক্ষটাকে তুমি যদি বলো ix, এটাকে বলি যদি iy, তাহলে ix + iy = কি হবে? iz। ঠিক আছে, এই যে তোমাদের দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে iz। ঠিক আছে, এটা হচ্ছে ix, এটা হচ্ছে iy, এটা হচ্ছে iz। ঠিক আছে, তাহলে ix + iy = iz। এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ, লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য কি? লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে আমার
দুটি তল যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে জড়তার ভ্রামক থাকবে এই জড়তার ভ্রামকের সমষ্টি হবে তাদের সাথে তৃতীয় যে অক্ষটা লম্বভাবে থাকবে তার জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে? আর সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? এটা তো আমি তোমাদেরকে অনেক আগেই পড়িয়েছি। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি আরেকবার একটু এঁকে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মাঝখান দিয়ে মনে করো যাবে আমাদের সেন্টার গ্র্যাভিটি। তো তুমি একে এই মধ্যবিন্দু দিয়ে না ঘুরিয়ে তুমি যদি ঘূর্ণন অক্ষটাকে বা অক্ষটাকে তুমি যদি একটু দূরে রাখো তাহলে এটার ক্ষেত্রে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য কাজ করবে। এক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে তুমি যদি একে যদি ঘোরাও তাহলে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য বলেছে যে এই অক্ষের সাপেক্ষে যে এই অক্ষটাকে আমরা বলছি এবি অক্ষ। তাহলে এবি অক্ষের সাপেক্ষে তুমি যদি এই গোল বস্তুটাকে যদি ঘোরাতে চাও তাহলে তার জড়তার ভ্রামক হবে মধ্যবিন্দু, এটাকে নাম দিলাম ধরো আমি পিকিউ অক্ষের সাপেক্ষে ঘোরালে যে জড়তার ভ্রামক পাবা যেটাকে আমরা বলছি আইজি, তার সাথে এই গোলাকার বস্তুটা বা এই বস্তুটার ভর এবং এই বস্তুটার কেন্দ্র থেকে এই যে অক্ষ পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলছি এইচ, এই দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সংজ্ঞাটাও তোমরা বাসায় পড়ে নিবা। যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক পাত্তির এই যে ভর কেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে আইজি, এই যে ভর কেন্দ্রগামী এবং পাতের ভর এম এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ, এই যে এইচ, এদের বর্গের গুণফলের সমষ্টির সমান। ঠিক আছে ভাইয়া, যা বললাম সেটাই কিন্তু আমার এখানে লেখা আছে। ওকে, শেষ। তারপরে চলো দেখি পরে কি আছে। চলো দেখি, আমরা দ্রুত শেষ করব কারণ আমি বুঝতে পেরেছি আমার সোনামণিদের ঘুম পেয়ে গেছে। তো যেহেতু ঘুম পেয়ে গেছে আজকে আর আমি বেশি দীর্ঘায়িত করব না। তোমরাই তোমাদের কারণে পিছিয়ে যাচ্ছ, কারণ তোমরা একদমই উপস্থিতি অনেক কমেই দিচ্ছ, যার কারণে আমি যতটুকু এফোর্ট নিয়ে তোমাদেরকে পড়ানোর উদ্দেশ্যে আমি ক্লাসরুমে আসি বা শুরু করি ততটা এফোর্ট নিয়ে কিন্তু পড়ানো হয় না। কেন বলো তো? কারণ হচ্ছে এটা আসলে তোমাদের ব্যর্থতা। কেন বলো তো? কারণ হচ্ছে তোমাদের ঘুম পায়। এখন ঘুম পাওয়ার কিছু করার নাই, ঘুম পাওয়ার কোনো ওষুধ নাই। ঘুম কখন ছুটবে জানো? যখন টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন একটু ঘুমটা একটু ছুটবে, তখনও শীতকাল চলে আসবে, তো ঘুম পাবে তোমাদের, প্রচুর ঘুম পাবে। তোমাদের ঘুম কোন দিন ছুটবে আমি তোমাদেরকে বলে দিই। তোমাদের ঘুম ছুটবে যেদিন হচ্ছে ধরো ফিজিক্স পরীক্ষার আগের রাতে, মানে তুমি আইসিটি পরীক্ষা দিবা, আইসিটি পরীক্ষা পরে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয়। তো তুমি যখন ফাইনাল পরীক্ষা মানে এইচএসসি ফাইনাল পরীক্ষা যখন দিবা তুমি আইসিটি পরীক্ষা, ওই আইসিটি পরীক্ষার পরে একদিন সময় পাবা, একদিন পরেই ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয় এবং তারপর 2 দিন গ্যাপ দিয়ে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়। তাহলে আইসিটি পরীক্ষাটা দিয়ে তুমি এসে খুব টায়ার্ড, তুমি দুপুরবেলা ঘুমিয়ে থাকবা, বিকেল পর্যন্ত ঘুমানোর পর একটু চিল করলা, সন্ধ্যার সময় যখন তুমি পড়তে বসবা তখন তোমার ফার্স্ট ভয় কাজ করবে। তখন ভয় কাজ করে আসলে লাভ হবে না ভাইয়ারা, যারা এখন ফাঁকিবাজি দিচ্ছেন। তখন এই জিনিসগুলাই পড়তে হবে। তখন আপনি কিভাবে 36 ঘন্টার মধ্যে প্রিপারেশন নেবেন, কারণ ঠিক 36 ঘন্টা পর পরীক্ষা। এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট যে 36 ঘন্টা পর আমার পরীক্ষা। তখন কি করবেন? এবং এর মধ্যে ঘুমাতে হবে না, খাইতে হবে না, সবই তো করতে হবে। তারপরে তখন আপনি এই সব কিছু পড়ার জন্য, পুরো ফিজিক্স বইটা পড়ার জন্য আপনি সময় পাবেন 10 থেকে 12 ঘন্টা। আমরা সুপারম্যান না যে 10 থেকে 12 ঘন্টা সময়ের মধ্যে আমরা এটা পড়ে ফেলবো। এখনো সময় আছে, পড়েন। এখন পড়েও কুল পাওয়া যাবে কিনা বলা যায় না, কারণ অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি আমরা। আরও যদি দেরি করো তাহলে আসলে আমি বলবো যে নিজের উপর জুলুম করছো। এই ধরনের পড়াশোনা করে নিজেকে ধোকা দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না। ঠিক আছে? এভাবে পড়াশোনা করলে হবে না, পড়াশোনার মান আরও বাড়াতে হবে, কোয়ালিটি আরও বাড়াতে হবে। ওকে, দেখ, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল সংক্রান্ত। এখান থেকে আমরা কি পড়বো ভাইয়া? আমরা ব্যবহার করব, উদাহরণ করব, সংজ্ঞা করব। কেন্দ্রমুখী বল কাকে বলে চলো দেখি। কেন্দ্রমুখী বলের সংজ্ঞা কি? কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বৃত্তের কেন্দ্র এবং অভিমুখে, ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে যে লব্ধি বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে, তাকে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল বলে। এবং ওই ত্বরণকে অভিলম্ব ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ বলে। তাহলে অনেকগুলো কনসেপ্ট পড়লাম না? কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে যে লব্ধি বল ক্রিয়া করে, সুতার টানে আমরা এই কনসেপ্টটা পড়েছি, তাই না? কেন্দ্র mv²/r, ওটা ছিল কেন্দ্রমুখী বল। ওটা কি কেন্দ্র অভিমুখে বলটা ক্রিয়া করে না, কেন্দ্রের দিকে ক্রিয়া করে না, ওটাই কেন্দ্রমুখী বল। এবং আমরা তাকে কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল বলি। আর ওই ত্বরণটাকে আমরা কি বলবো? এই ত্বরণটাকে আমরা বলবো অভিলম্ব ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ বলবো। কেন্দ্রমুখী বলের সূত্র কি? F = mv²/r।
আর আর তুমি যদি এটাকে কৌণিক ত্বরণ দিয়ে যদি রিপ্লেস করতে চাও ভি ইকুয়াল টু কি ওমেগা আর, তাহলে সেক্ষেত্রে এটা হবে এম ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে যতগুলো লাইন আছে এই পুরো স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডটা থেকে আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবেই রে ভাই, এটা বলার কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এমসিকিউর একটা আধার, ঠিক আছে? এমসিকিউর জন্য এটা একদম আধার। এটা তুমি যত স্টার দিয়ে রাখতে পারো তত কম হবে আসলে। হ্যাঁ, বুঝছো? মানে স্টারের উপরে স্টার, স্টারের উপরে স্টার, এত স্টার দিয়ে দিলাম। তারপরে দেখো উদাহরণ কি, কেন্দ্রমুখী বলের উদাহরণ কি? সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর আবর্তন কেন্দ্রমুখী বলের কারণে হয়। তারপর পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের ঘূর্ণন, এটাও কেন্দ্রমুখী বলের কারণে হয়। আর ব্যবহার কি? রাস্তার বাঁক ব্যাংকিং, রাস্তার বাঁকে সাইকেল আরোহী যে হেলে পড়ে, একটু কার্ভ হয়ে সাইকেল চালায় বা মোটরসাইকেল, আর রাস্তার ব্যাংকিং, এই দুইটা ব্যবহার আমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে কেন্দ্রমুখী বলের ব্যবহার কি? কেন্দ্রমুখী বলের ব্যবহার হচ্ছে রাস্তার বাঁকে, কেন্দ্রমুখী বলের ব্যবহার হচ্ছে আমাদের রাস্তার বাঁকে সাইকেল আরোহীর হেলে পড়া এবং রাস্তার ব্যাংকিং, এই দুইটা হচ্ছে কেন্দ্রমুখী বলের উদাহরণ বা ব্যবহার। কেন্দ্র বিমুখী বল কি? কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া হিসেবে যে বল কাজ করে। কেন্দ্রমুখী বল যদি ক্রিয়া বল হয় তার প্রতিক্রিয়া হিসেবে বাইরের দিকে, কেন্দ্রমুখী বল কোথায় কাজ করে? বৃত্তের কেন্দ্রের দিকে, ভেতরের দিকে, বাইরের দিকে যে বলটা কাজ করবে সেটাকে আমরা বলছি কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্র বিমুখী বল, এবং এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে অপকেন্দ্র বল। ওটা হচ্ছে অভিকেন্দ্র, এটা হচ্ছে অপকেন্দ্র, ঠিক আছে? কেন্দ্র বিমুখী বল কেন্দ্রমুখী বলের সমান এবং বিপরীতমুখী, মানে সমান কিন্তু ধর্মে বা কাজে কি উল্টা উল্টা কাজ করে, ঠিক আছে? যেমন নৃত্যশিল্পীরা দুহাত প্রসারিত করে যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ শেষে সামনে দুহাত বাড়িয়ে দেয়, তখন সে আসলে কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি করে। সে সামনে দুহাত বাড়ায় যাতে করে সে ছিটকে না পড়ে, সামনের দিকে সে যাতে হুমড়ি খেয়ে না পড়ে, কেন্দ্র বিমুখী বলের কারণে। তারপর একটি লাটিম ফিতার সাহায্যে, একটা লাঠিম আর কি, লাঠিমকে আমরা যদি ফিতার সাহায্যে ঘূর্ণনের উদ্দেশ্যে মাটিতে নিক্ষেপ করা হয়, তাহলে লাঠিমের উপরের অংশ মাটিতে স্পর্শ করা মাত্রই বাহিরের দিকে চলে যায়, তাই না? মানে কেন্দ্র থেকে বাইরে ছিটকে চলে যায় না? তোমরা যারা লাঠিম খেলছো দেখবা যে লাঠিম তুমি মাটিতে মারছো, মাটিতে পড়ার সাথে সাথে দেখবা যেই জায়গায় পড়ছিল সে জায়গায় সে নাই, সে কি করতে থাকে? সে জায়গা থেকে ছিটকে একটু দূরে চলে যায় না? এই দূরে চলে যায় কেন বলতো? এই দূরে চলে যায় কেন্দ্র বিমুখী বলের কারণে, ঠিক আছে? লাঠিমের উপরের অংশ মাটিতে স্পর্শ করা মাত্রই বাহিরের দিকে চলে যায়। তাহলে এটা কেন? এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বলের কারণে। তারপর এটার ব্যবহার কি? কেন্দ্র বিমুখী বলের ব্যবহার আমি গতকাল পড়িয়েছিলাম তোমাদের, দুধের মাখন তোলা, তারপর হচ্ছে আমাদের নৃত্যশিল্পীদের নৃত্য চলাকালীন সময়ে ঘূর্ণনের শেষে দু হাত সামনে দেয়া, তারপর হচ্ছে আমাদের পানি ভর্তি বালতি পড়াইছিলাম না, উলম্ব তলে যদি ঘোরাও তাহলে কি হচ্ছে না? সেটা হচ্ছে পড়ে যাচ্ছে না, কেন্দ্র বিমুখী বলের কারণে। তারপর পরীক্ষাগারে রক্তকণিকা পৃথকীকরণে কেন্দ্র বিমুখী বল ব্যবহার করা হয়। মানে আমাদের যে ব্লাড টেস্ট করা হয়, ওই ব্লাড টেস্টও কেন্দ্র বিমুখী বলের একটা ব্যবহার আছে। তারপর মহাশূন্যচারী নিজেকে যে ওজনহীন মনে করে, সেটাও কেন্দ্র বিমুখী বলের জন্য। পৃথিবী যে সম্পূর্ণ গোলাকার না হয়ে কিছুটা উত্তর দক্ষিণ বরাবর চাপা থাকে, কেন চাপা? কেন্দ্র বিমুখী বল কারণে। তারপর বাঁকা পথে দ্রুত গতিশীল গাড়ি যে উল্টে যায়, সেটাও কেন্দ্র বিমুখী বলের কারণে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভালো করে পড়বা, ঠিক আছে? বাদ দিলে দিতে পারো, তোমাদের ইচ্ছা, বাট বাদ দিলে তোমাদের ক্ষতি হবে। এই জন্য ভাইয়া বলছে বাদ দিও না ভাইয়া, বাদ দিও না। বাদ দিতে গেলে আসলে কি কি বাদ দিবা বলো তো? সবই যদি বাদ দিয়ে দাও তাহলে পড়বাটা কি? পড়তে তো হবে না? আচ্ছা দেখো, ব্যাংকিং কাকে বলে? ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং, এটা আমরা জানি। রাস্তার ব্যাংকিং কি? রাস্তায় বাঁক ঘুরবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁকের ভেতরের প্রান্ত থেকে উপর বাইরের প্রান্তটা কিছুটা কি করে থাকে? উঁচু করে দেওয়া থাকে, তাই না? মানে এরকম ভাবে তৈরি করা থাকে রাস্তাটা আসলে আমাদের তৈরি করা থাকে। রাস্তার শেপ কি এখানে দেওয়া যাবে? দেওয়া যাবে না, এইভাবে দিই। তাহলে রাস্তাটা আমাদের আসলে তৈরি করা থাকে অনেকটা এইরকম ভাবে, রাস্তাটা আমাদের তৈরি করা থাকে অনেকটা এইরকম ভাবে। এটা হচ্ছে ভেতরের প্রান্ত, এটা হচ্ছে বাইরের প্রান্ত। এটা হচ্ছে রাস্তার ভেতরের প্রান্ত, আর এটা হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত। এই যে উঁচু করে দেওয়া থাকে, এই ঘটনাটাকে আমরা বলছি ব্যাংকিং। এবং এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, থিটা, এই থিটাটাকে আমরা বলছি ব্যাংকিং কোণ। ঠিক আছে, ব্যাংকিং কোণ। ওকে, তাহলে এটাকে ব্যাংকিং বলে, ব্যাংকিং কোণ বলে। এখানে আমাদের কিছু পড়ার নাই, এই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি পড়েছি। এইটা আমাদের সিকিউতে আসবে, ইটস ব্যাংকিং দিয়ে অঙ্ক আসে। এমসিকিউর জন্য আমাদের আসতে পারে, যে আমাদের ম্যাথ আসতে পারে, ছোট ছোট ম্যাথ। আমাদের ব্যাংকিং কাকে বলে? এটা তো আসলে কত যে আসছে বলার বাইরে, এটা কত আসছে। রাস্তায় বাঁক ঘুরবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের ব্যাংকিং এর সংজ্ঞা।
ব্যাংকিং এর সংজ্ঞা, ঠিক আছে? তাহলে ব্যাংকিং যদি না থাকতো তাহলে কি করতো? কেন্দ্রমুখী বলের প্রভাবে গাড়ি উল্টে যেত। এই কারণে ব্যাংকিং তৈরি করা হয়, ঠিক আছে? ব্যাংকিং করা হয় আসলে কেন্দ্রমুখী বল বাড়ানোর জন্য। ব্যাংকিং কেন করা হয়? কেন্দ্রমুখী বল বাড়ানোর জন্য। নাহলে কেন্দ্রমুখী বল যদি কমে যায় তাহলে হচ্ছে গাড়ি উল্টে যেত, গাড়ি হচ্ছে খাদে পড়ে যেত, পাশের হচ্ছে সলিম কাকার খেতে গিয়ে বা ধান খেতে গিয়ে গাড়ি গিয়ে পড়ে যেত, ঠিক আছে? তাহলে এই জন্য আসলে আমাদের ব্যাংকিং করা হয়। আশা করি ব্যাংকিং এর কনসেপ্ট সবাই বুঝতে পেরেছে। তারপর হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমাদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলো তো? এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমি তোমাদেরকে বেসিক এবং সিকিউ করার জন্য এখন পর্যন্ত কি কি পড়াইছি তোমরা বলো তো? আমি তোমাদেরকে এখন পর্যন্ত পড়াইছি বৃত্তাকার চাকতি, আমি তোমাদেরকে এইটা পড়াইছি আর এইটা পড়াইছি। এইগুলোর বাইরে কিন্তু আমি আর তোমাদেরকে বাকিগুলা পড়াই নাই। আমি বলছিলাম না এমসিকিউর সময় পড়াবো, এই যে চলে আসছে সেই মহেন্দ্র খন। এমসিকিউর জন্য আমাদেরকে এই সবগুলা বস্তুর জড়তার ভ্রামক সম্পর্কে মুখস্থ জানতে হবে। এই সবগুলা বস্তুর জড়তার ভ্রামক তোমাদেরকে মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ করতে হবে। কারণ কি এমসিকিউ এবং এডমিশনের জন্য কিন্তু খালি যে তোমাদেরকে কি বলে শুধু যে তোমাকে সুষম দণ্ড দিবে আর বৃত্তাকার চাকতি দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে একটা নিরেট গোলক দিতে পারে, তারপর হচ্ছে তোমাকে একটা চোঙ বা সিলিন্ডার দিতে পারে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত হবে সেটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখছো এখন কিন্তু কাজ আমাদের বেড়ে গেল, তাই না? এখন কিন্তু আমাদের কাজ বেড়ে গেল। যেমন দেখো সরু সুষম দণ্ডে যদি মধ্যবিন্দু দিয়ে যদি অক্ষ যায়, এই যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত ছিল এটা আমরা জানি, ml²/12, এটা আমরা জানি। আবার যদি আমাদের সরু সুষম দণ্ডের আমাদের এই যে প্রান্ত দিয়ে, এই যে এক প্রান্ত দিয়ে বা প্রান্ত বিন্দুগামী এক প্রান্ত দিয়ে যদি আমাদের যদি কোন একটা অক্ষ যদি গমন করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত ছিল? ml²/3। এটা আমরা জানতাম আগে থেকে। আর কি কি জানতাম আগে থেকে? পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমরা জানতাম যদি কেন্দ্রগামী এই যে পিকিউ, এই যে পিকিউ, হ্যাঁ এটা যদিও জি লিখে ফেলছে, এটা আসলে পিকিউ হওয়া উচিত, এটা আসলে হওয়া উচিত আমাদের পি, এটা হচ্ছে কিউ, হ্যাঁ পিকিউ। তাহলে কেন্দ্রগামী ও তলের উপর লম্ব পিকিউ অক্ষের সাপেক্ষে যদি হয় তাহলে আমাদের কত আসবে? পিকিউ অক্ষের সাপেক্ষে যদি হয় তাহলে আমাদের জড়তার ভ্রামকটা আসবে, পিকিউ অক্ষের সাপেক্ষে হলে আমাদের জড়তার ভ্রামক কত আসবে? পিকিউ অক্ষের সাপেক্ষে হলে আমাদের জড়তার ভ্রামক আসবে হাফ mr², তাই না? mr²/2 এটা আমরা পড়ছিলাম, তাই না? আর যদি এক্স অক্ষের সাপেক্ষে যদি হয়, ব্যাস যেমন হচ্ছে আমাদের ইউভি বা mn, বা ব্যাস বলতে আমরা এটাকে বলতে পারি, ব্যাস বলতে আমরা বোঝাইতে পারি যে এই জায়গাটা মনে করো ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাসের সাপেক্ষে যদি আমাদের যদি আসে, ব্যাস বরাবর যদি আসে, তাহলে সেটা আমাদের কত হয়ে যাবে? mr²/4, ঠিক আছে? তাহলে আমাদের যদি কেন্দ্রবিন্দু দিয়ে যদি যাই কেন্দ্রগামী, হ্যাঁ কেন্দ্রগামী যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের mr²/2, আর ব্যাসগামী হলে সেটা হচ্ছে আমাদের mr²/4। এই চারটা জিনিস আমরা পারতাম। একটা দেখো এক্সট্রা আসছে, তাই না? চাকতির যে কোনো স্পর্শক বরাবর যদি কাজ করে অক্ষটা, যেমন আরএস ভাইয়া কোনটা? এই যে এইটা আরএস, স্পর্শক বরাবর যদি কোনো একটা অক্ষ যদি যায়, মানে স্পর্শক বরাবর তুমি একটা বৃত্তাকার চাকতি নিয়ে তার স্পর্শক বরাবর তুমি একটা অক্ষ লাগিয়ে তাকে তুমি ঘোরাতে চাচ্ছ, তাহলে স্পর্শক বরাবর অক্ষ নিয়ে একটা লাঠি নিয়ে যদি তুমি তাকে ঘোরাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাকতির যে কোনো স্পর্শক, যেমন আরএস অক্ষের সাপেক্ষে আমরা যদি চাকতিটাকে যদি ঘোরাতে চাই, সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক আসবে 5/4 mr²। এটা কিন্তু আজকে আমরা নতুন শিখলাম, এটা কিন্তু এতদিন পর্যন্ত আমরা জানতাম না। এখন ভাইয়া এগুলা মুখস্থ কেমনে করব? ভাইয়া এগুলা বারবার পড়তে হবে, তাহলে মুখস্থ হবে। আমার ছিল, হইছে, মানে আমার আব্বার হইছে, তোমাদেরও হবে, প্যারা নাই, ঠিক আছে? হবে, অবশ্যই মুখস্থ হবে। যেহেতু আমরা মুখস্থ করছি তোমাদেরও মুখস্থ হবে, জাস্ট পড়তে হবে। এখন তুমি যদি মনে করো ভাইয়া না পড়ে মুখস্থ হয় না, যে ভাইয়া পড়াশোনা না করে কি A+ পাওয়া যায় না? পাওয়া যায়। ওই যে গোবর আর গরুর চানা খাইবা, তাহলে পারা যেতে পারে আর কি, ওই যে ফেসবুকে মাঝে মধ্যে দেখি, বাট এর বাইরে পারা যায় কিনা আসলে আমি জানি না, বুঝছো? তাহলে এই জন্য হচ্ছে, আর আমি চাই না তোমরা এইসব খাও, ভাত খাইবা, ঠিক আছে? বেশি করে ভাত খাবা, তাহলে ইনশাল্লাহ পারবা, মনে থাকবে সবকিছু, ঠিক আছে? তাহলে এগুলো মনে থাকার বিষয়, এগুলো আসলে না পারার বিষয় না, ওকে? তাহলে পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে যদি আমাদের যদি অক্ষ যায়, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমার হচ্ছে mr²/2, তারপর ব্যাসগামী অক্ষের সাপেক্ষে হচ্ছে mr²/4, আর স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে mr², 5/4 mr², ঠিক আছে? আর বাকি যা আছে সবই কিন্তু আজকে নতুন পড়া, এগুলো কিন্তু আগে আমরা কোনোদিন পড়ি নাই। যেমন আয়তাকার পাতলা পাত যদি হয়, আয়তাকার পাতলা পাতের খেয়াল করে দেখো, এই দিক বরাবর হচ্ছে L, এই দিক বরাবর হচ্ছে B, মানে এই দিক বরাবর দৈর্ঘ্য, এই দিক বরাবর প্রস্থ,
ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি আমাদের যদি অক্ষ থাকে, দৈর্ঘ্য বরাবর যদি অক্ষ থাকে তাহলে আমরা 1/12 মুখস্থ রাখবা। আয়তাকার ক্ষেত্রে কি 1/12 দৈর্ঘ্য বরাবর হলে আমরা প্রস্থের বর্গ নিব। দৈর্ঘ্য বরাবর এল বরাবর যদি হয় তাহলে এল এর সমান্তরাল ভর কেন্দ্রগামী যদি হয়, এল এর সমান্তরাল ভর কেন্দ্রগামী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক কত ধরবো? 1/12 mv²। ঠিক আছে, 1/12 mv²। আর যদি বি এর সাপেক্ষে যদি হয়, বি এর সমান্তরাল যদি হয় তাহলে কি হবে? 1/12 ml²। তারপরে দৈর্ঘ্যের সাপেক্ষে যদি বের করো তাহলে প্রস্থের স্কয়ার, প্রস্থের সাপেক্ষে যদি বের করো তাহলে দৈর্ঘ্যের স্কয়ার। ঠিক আছে, এটা মনে না রাখার মতো কিছুই নাই। আজকে একবার দেখবা, কালকে সকালে একবার পড়বা, বিকেলে একবার পড়বা, রাতে একবার পড়বা, পরশুদিন পড়বা, দেখবার ভুলবা না, ভুলার কিছু নাই, মানে মনে রাখার কিছু নাই। তাহলে দেখো এটা এমনি মনে থাকবে। তারপর দেখো, তারপর হচ্ছে ভর কেন্দ্রগামী ও পাতের উপর লম্ব আরএস, এই যে আরএস পাতের উপর লম্ব এবং ভর কেন্দ্রগামী যদি হয় আরএস অথবা পিকিউ, আরএস অথবা পিকিউ, তাহলে আরএস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে 1/12 m l² প্লাস v²। সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য স্কয়ার এবং প্রস্থ স্কয়ার দুইটাই হবে। ঠিক আছে, তো এগুলো চিত্র দেখে দেখে তুমি যখন প্র্যাকটিস করবে না ভাইয়া তখন পারবা। তবে এখানে একটা রিলিফের ব্যাপার আছে না, কি বলতো? রিলিফের ব্যাপারগুলো হচ্ছে যে চারটা ভাইয়া পড়ছি আমরা এতদিন, ওগুলা দিয়েই বোর্ড চলবে, বোর্ড এক্সাম ওগুলা দিয়েই চলবে। কারণ আমি তো তোমাদের 17 থেকে 23 পর্যন্ত বোর্ড করাইছি, কখনো এগুলা কাজে লাগে নাই, এগুলো লাগবে এডমিশনের জন্য। বোঝা গেছে? তাহলে আমি এগুলো একটু লিখে দিই। হ্যাঁ, যেটাখানে এ লিখতেছি বুঝবা সেটা হচ্ছে এডমিশন, যেখানে বি লিখতেছি সেখানে বুঝবা বোর্ড। তাহলে এটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য, এটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য ভাইয়ারা, এই জিনিসটা হচ্ছে আমাদের এডমিশনের জন্য, এই দুইটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য। ঠিক আছে, আর এই যে বাকি যা আছে সবই হচ্ছে আমাদের এডমিশনের জন্য, এই ব্যাটাও এডমিশনের জন্য। ঠিক আছে, তাহলে যেগুলো বোর্ডের জন্য, বোর্ডের জন্য আমার চারটা মাত্র, ওই চারটা তো আমাদের মুখস্থ আছেই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ভর কেন্দ্রগামী আয়তাকার দণ্ড যদি হয় ভর কেন্দ্রগামী, এটার জন্য আয়তাকার পাতলা পাতের জন্য যেমন ভর কেন্দ্রগামী m/12 l² প্লাস v², আয়তাকার দণ্ডের জন্য ভর কেন্দ্রগামী হলে সেম সূত্র m/12 l² প্লাস v²। মানে চিত্রগুলো চোখে ভাসতে হবে যে এইরকম চিত্র আসলে এরকম হয়। বুঝে গেছে ভাইয়া? তুমি বলতে পারো যে এইটার এটা তো ভাইয়া একই রকম না, ভাইয়া এটা সরু দণ্ড আর এটা একটা আয়তাকার দণ্ড, এটার একটা বি আছে বাট এটা এতই সরু, বাট তোমরা তো সরু দিলে তার চোখে দেখবে না। এটা সরু বলতে আমি বোঝাই এটা আসলে কি রকম, এটা হচ্ছে এইরকম, হ্যাঁ এইরকম, এইরকম, এটা সরু। আর এটা কি? এটা একটা আয়তাকার, এটা একটা প্রস্থ আছে বাট এটার প্রস্থ খুবই কম, প্রস্থ কম বলে এটার জন্য আমরা বি ব্যবহার করি না, বাট এখানে প্রস্থ বলে একটা জিনিস আছে, এই কারণে এখানে আমরা বি ব্যবহার করি। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা বুঝছি। তারপরে দেখো, চোঙ বা সিলিন্ডার যদি হয় ভাইয়া, চোঙ বা সিলিন্ডারে যদি পি কিউ অক্ষের সাপেক্ষে যদি টানো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, খেয়াল করো, এক্স অক্ষ বরাবর পি কিউ অক্ষের সাপেক্ষে যদি আমরা পি কিউ অক্ষের সাপেক্ষে আমরা যদি জড়তার ভ্রামক বের করি সেটা আসবে আমাদের mr²/2, যেটা আমাদের বৃত্তাকার চাকতির মতো। আর যদি আর এস অক্ষের সাপেক্ষে আমরা যদি বের করি, মানে লম্ব দৈর্ঘ্যের উপর লম্ব, একটা ছিল দৈর্ঘ্যের সমান্তরাল আর একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর লম্ব। এটা কি? পি কিউ কি দৈর্ঘ্যের সমান্তরাল আর আর এস কি দৈর্ঘ্যের উপর লম্ব। দৈর্ঘ্যের সমান্তরাল পি কিউ অক্ষের সাপেক্ষে হচ্ছে mr²/2, আর দৈর্ঘ্যের উপর যদি লম্ব হয় তাহলে হচ্ছে m l²/12 প্লাস r²/4। আমি আগেই বলেছি এগুলো এডমিশনের জন্য লাগবে, তো এখনই অত প্রেশার নেওয়ার দরকার নাই, পড়তে থাকো, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। তারপর নিরেট গোলকের ক্ষেত্রে খেয়াল করো, নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের কি? নিরেট গোলকের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে পারো, এটা আমাদের এডমিশন হলো, এটা আসলে আমাদের অনেক সময় বোর্ডে যদি এখনো দেয় নাই কখনো দিলেও দিতে পারে। তার নিরেট গোলক কি? নিরেট গোলক হচ্ছে যেটা গোলকটা একদম নিরেট, মানে গোলকের ভেতরে একদম ঠাসা, গোলকের ভেতরে মনে করো ফাঁপা না। ঠিক আছে, গোলকটা ফাঁপা না, নিরেট গোলক। নিরেট গোলকের যে কোনো ব্যাস যেমন পিকিউ বা কেএল, পিকিউ বা কেএল এর সাপেক্ষে যদি হয় তাহলে আমাদের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr², 2/5 mr²। আর যদি গোলকের কোনো স্পর্শক mn, এই যে স্পর্শক বরাবর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাদের আসবে কত? স্পর্শক বরাবর হলে সেটা আমাদের আসবে 7/5 mr²। এটা হচ্ছে 7/5। ঠিক আছে, এটা 7/5 mr²। তো এই যে পিডিএফটা, এই যে স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমাদের চক্রগতির ব্যাসার্ধ এবং হচ্ছে আমাদের জড়তার ভ্রামক মনে রাখার জন্য। বলতে পারো ভাই এখানে চক্রগতির ব্যাসার্ধ আসলো কোত্থেকে? ভাই আসছে, তোমরা বুঝছো কিনা দেখো। কে ইকুয়াল টু চক্রগতির ব্যাসার্ধ, কে ইকুয়াল টু কত বলো তো? চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু কিন্তু আমাদের √i/m,
তো এখানে তুমি সবগুলোর আই পেয়ে যাচ্ছ, তাহলে আইটাকে এম দিয়ে ভাগ করে দিলেই তো তুমি কি পেয়ে যাচ্ছ, রুট কে পেয়ে যাচ্ছ না? তুমি এখানে প্রত্যেকটা জিনিসের আই জানো। তোমাকে যদি আমি বলি নিরেট গোলকের এই যে কোনো বেশের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করো, যে কোনো বেশের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করো, তাহলে তুমি আয়ের জায়গায় কত বসাবা, 2/5 m² তারপর সেটাকে এম দিয়ে ভাগ করবা, তাহলে তোমার চক্রগতির ব্যাসার্ধ চলে আসবে না? চলে আসবে। তার মানে তুমি কোন একটা জিনিসের জড়তার ভ্রামক জানো, আবার এই সূত্রটা জানো, তার মানে তুমি চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবা। জড়তার ভ্রামক জানলে এবং এই সূত্রটা যদি জানি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে এটা আমরা অনেকগুলো স্টার দিয়ে রাখবো, কারণ এটা আমাদের স্টার মার্ক পাওয়ার মতোই হচ্ছে একটা টপিক, একটা স্লাইড। ঠিক আছে, তো এই স্লাইডটা সবাই ভালো করে পড়বা। এবং লাস্ট স্লাইড, তোমাদের উপস্থিতি কম, তো আমি আজকে কি করবো বলো তো? আমি তো ভাবছিলাম আজকে তোমাদেরকে কিছু এমসিকিউ পড়াবো, বাট পড়ানো হবে না আজকে। কেন বলো? এত কম উপস্থিতি নিয়ে আসলে এমসিকিউ পড়ানো যায়? এমসিকিউ এত কম উপস্থিতি নিয়ে পড়ানো যায়? আগামীকাল পড়াবো, ঠিক আছে? আমি ভাবছিলাম আগামীকাল তোমাদের ক্লাস নিব না, বাট মানে আগামীকাল একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। এখন বলতে পারছি না আগামীকাল আসলে ক্লাস নিতে পারি কি পারি না, কারণ তোমাদের উপস্থিতি দেখে অনেক হতাশ হয়ে গেছি ভাইয়া। ঠিক আছে, তা আবার ডুব দিব ভাবতেছি, পরে তোমরা বলবা যে ভাইয়া কারেন্ট ছিল না, তোমাদের তো অজুহাত আছে, কারেন্ট থাকে না তোমাদের আবার। ঠিক আছে, দেখো বলি আমি, আরে তোমাদের উপর রাগ করে থাকা যায় না, বুঝছো? মনে হয় মাঝে মধ্যে রাগ করি, রাগ করে ধূর ছাতা বইলা চলে যাই, পরে আবার ভাবি যে দেখ বাচ্চা কাচ্চা মানুষ। কিছু গুরুত্বপূর্ণ রাশির মাত্রা ও একক, এই এককগুলা পড়বা। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ রাশির মাত্রা ও একক, এই মাত্রা এককগুলো আমাদের এমসিকিউতে লাগবে। হ্যাঁ, এককগুলো লাগবে। এককগুলো কি? দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামকের একক কি? ml² T−2, ml² T−2, জড়তার ভ্রামক ml², টর্ক বা বলের ভ্রামক ml² T−2। ঠিক আছে, আর এটার একক কি? একক হচ্ছে নিউটন মিটার অথবা জুল। দ্বন্দ্বের ভ্রামকের একক হচ্ছে নিউটন মিটার অথবা জুল, আর জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। টর্ক বা বলের ভ্রামক হচ্ছে নিউটন মিটার অথবা জুল। মনে রাখবা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে ml² T−1। এগুলো পড়তে পড়তে মনে থাকবে। আর একক কি? একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কৌণিক বেগ T−1, একক কি? রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক ভরবেগ ml T−1, একক কি? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণটি লিখো। তো মাত্রা সমীকরণ তো মাত্র পাইলাম, তাই না? কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কি? ml² T−1। মাত্রা সমীকরণ চলে আসছে, দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে এটা। তারপর আন্ডার, এটা কি? এটা হচ্ছে মনে হয় ইউডি। ইউডি মানে কি? ইউডি ডিউ হলে না বলতাম আমি ঢাবি, ইউডি কি? আচ্ছা দেখ, কিছু একটা হবে। তারপর দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না কেন, বলো। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না কেন? আজকে একদম লাস্ট টপিকে চলে আসছি। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না কেন? আজকে আমি তোমাদেরকে এমসিকিউ পড়াবো না, কারণ উপস্থিতি ভালো না। আজকে আমি এমসিকিউ পড়াবো না। দেখো কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা দেখো একটু। হ্যাঁ, কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা দেখাই দিই। কেন্দ্রমুখী বল, চলো দেখি। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমাদের কাজ করবে কি বলতো? আমাদের কেন্দ্র হচ্ছে এই দিক বরাবর। অপস, কেন্দ্রমুখী বল, আমাদের কেন্দ্রমুখী বলটা কোন দিক বরাবর কাজ করবে? 1 মিনিট, নড়ে গেছিল পজিশনটা। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নিলাম। দেখো এখানে আমাদের বস্তুটা যদি এখানে থাকে, কেন্দ্রমুখী বল কাজ করবে এই দিক বরাবর। ঠিক আছে, এখানে মনে করো আমার বস্তুটা আছে। আমার বস্তুটা কোথায় আছে ভাইয়া? বস্তুটা আছে আমার এইখানে। ঠিক আছে, এই জায়গায় বস্তুটা আছে। তাহলে বস্তুটার কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে কাজ করবে, কারণ এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কাজ করবে। ওকে, আর বস্তুটার কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে ভাইয়া? বস্তুর কেন্দ্র বিমুখী বল কাজ করে স্পর্শক বরাবর। তাহলে বস্তুর কেন্দ্র বিমুখী বল কাজ করবে আমাদের স্পর্শক বরাবর, সে এই দিক বরাবর বেরিয়ে যেতে চাইবে। তাহলে স্পর্শক এবং এই যে কেন্দ্রমুখী বল, এদের মধ্যকার কোণ কত বলতো? এদের মধ্যকার কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি। না, এদের মধ্যকার কোণ হচ্ছে আমাদের এই যে কোণটা, এটা কত? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি কাজের ক্ষেত্রে ডাব্লিউ কখন শূন্য কাজ হয়? যখন থিটা আমার 90 ডিগ্রি হয়। তার মানে আমরা বলবো যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কাজ ডব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। না ভাইয়া, এফএস কস থিটা। তার মানে কি? এফএস কস 90 ডিগ্রি, এফএস কস 90 ডিগ্রি। তাহলে কস 90 এর মান কত? কস 90 এর মান হচ্ছে 0। ঠিক আছে, cos 90 এর মান কি? 0। তার মানে সেই ক্ষেত্রে আমার কাজের মানটা কত আসবে? 0 আসবে। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না কেন বা 0 হয় কেন? কারণ কেন্দ্রমুখী বল সবসময় গতিপথের লম্ব দিকে ক্রিয়া করে। এই যে গতিপথ, নীল কালিটা হচ্ছে গতিপথ, এটার সাথে লম্বভাবে ক্রিয়া করছে কেন্দ্রমুখী বল।
লম্বভাবে ক্রিয়া করলে আমরা থিটার মান পাই 90 ডিগ্রি, এবং আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় আমার কাজ হবে শূন্য। এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না বা কাজ শূন্য হয়। কনসেপ্টটা বোঝা গেছে? শেষ। তো আমাদের এতটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল, যেটা হচ্ছে আমি গতকাল তোমাদেরকে পড়াতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি গতকাল এটা আমি শেষ করতে চাইছিলাম, গতকালও তোমরা সবাই হচ্ছে রাত হয়ে গেছে বলে ঘুমাই গেছো। আজকেও হচ্ছে তোমরা হচ্ছে উপস্থিতির অবস্থা একদম মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আজকেও কিন্তু আমি যতটুকু পর্যন্ত পড়াতে চাইছি ততটুকু পর্যন্ত কিন্তু পড়াতে পারছি না। এই যে দেখো ভাইয়া, যতক্ষণ পড়াতে চাচ্ছি ততক্ষণ পড়াতে পারছি না, বাট তোমরা বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছ না। তোমরা ভাবছো যে এগুলো লাগবে না, এমসিকিউতে যাও, আটকায় যাবা। যারা ক্লাসটা করবা বা করতেছো বা পরে দেখবা, এমসিকিউ গুলো যখন করবা তখন ক্লিয়ারলি আনসার করতে পারবা। আর যারা এটা ফাঁকি দিচ্ছ তারা কিন্তু এমসিকিউতে যেয়ে দেখবা পারি না। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবা। আসলে আমি তোমাদের নিয়ে চিন্তিত এই কারণে, কারণ হয়তো তোমরা সব পারো, এটা ভালো, এটা ভালো লক্ষণ। যদি সব পেরে থাকো খুব ভালো। আর যদি এমন হয় যে না আমরা কিছুই পারি না এবং আমরা এখনো আমাদের টনক নড়ে নাই, তাহলে খুব ভয়ের ব্যাপার যে আমি কিছুই পারি না, এক আমি কিছু পারি না, এবং দুই হচ্ছে আমি পারতে চাই না। তাহলে এটা নিজের উপর ধোকা দেওয়া ছাড়া কিছুই না। এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে হবে, আমাদেরকে পড়তে হবে, পারতে হবে। কারণ হচ্ছে দিন শেষে তোমরা স্টুডেন্ট, তোমাদের একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনার বাইরে আসলে আমাদের কোনো কাজ থাকতে পারে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু পড়েই তারপরে কিন্তু পরীক্ষার হলে যাওয়া উচিত। এগুলো না পড়ে পরীক্ষার হলে যদি যাও, সবাই যদি মনে করো পাশের সিট থেকে দেখে লিখবো, পাশের জন পড়ে যাবে, সেও চিন্তা করতেছে তুমি পড়ে যাবা। তারপরে দেখবা পরীক্ষা হলে দেখবা তুমিও পারো না, তোমার পাশে যারা আছে তারাও পারে না। তার মানে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যেটা হবে, এই যে পারি না সব মিলে কেউই পারছো না। ওকে? তো আমাদের কিন্তু যাদের মনে একটা ক্ষোভ থাকে, দুঃখ থাকে যে আহা বই কিনলাম এত কষ্ট করে, শাহজাহান তপন স্যারের বই কিনেছি, ইসাক স্যারের বই কিনেছি, তারপর হচ্ছে আমাদের কার বই, তারপর হচ্ছে আমাদের শেলু স্যারের বই কিনেছি, সবার বই কিনলাম, কিন্তু হচ্ছে আমি কখনোই মেইন বইগুলো খুলেও দেখলাম না। আমি আশা করি গতকালকের ক্লাস আর আজকের ক্লাস যারা করেছো বা সামনে যারা ক্লাসগুলো দেখবে, তোমাদের এই যে বই না পড়ার যে একটা দুঃখ, সেই দুঃখটা আশা করি ভাইয়া গোছাতে পেরেছি। কারণ আমি কিন্তু তোমাদেরকে পুরো বইয়ের সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়েছি। গতকালকে এবং আজকে মিলে টোটাল আমরা 30টা স্লাইড করেছি। 30টা স্লাইডের মাধ্যমে আমি কিন্তু পুরো বইটাকে আসলে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। এর বাইরে কিন্তু এই অধ্যায়ে আর তেমন কিছু নাই। তারপরেও বলছি কেন, কিছু থাকতে পারে, বাট এইগুলোই ইম্পর্টেন্ট, এইগুলাই আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি কখনোই এরকম ভাবে বলি না। অনেকে হয়তো বা বলতে পারে যে আমি যা পড়াবো তা থেকে আসবে। আমি আসলে ওরকম ভাবে বলতে পারি না। আমি বলতে পারি যে ইনশাল্লাহ যা পড়াচ্ছি তা থেকে আসবে। কারণ আসার ব্যাপারটা তো আসলে আল্লাহর উপর নির্ভর করছে। আমি মানুষ, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবো না। তবে আমি যতটুকু জানি, আমার মাথায় যতটুকু ধরেছে, যতটুকু আমি বুঝেছি যে এতটুকু পড়ালে তোমাদের জন্য এনাফ, তোমরা নিতে পারবে, ততটুকু পড়িয়েছি। হ্যাঁ, এর থেকে আরেকটু বেশি আমি জানি, বাট হচ্ছে এখন সময়টা একটু কম, তোমাদের হাতে সময় কম, যারা 25 ব্যাচের আছো, সেই কারণে তোমরা যতটুকু পারো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। তো আজকের উপস্থিতি যেহেতু আমি বারবারই বলছি, উপস্থিতি তোমাদের আমাকে বারবারই হতাশ করছে। তো এই কম উপস্থিতির কারণে আসলে আমি আজকের পড়াটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। যদি উপস্থিতি তোমাদের যদি আরেকটু যদি ভালো থাকতো, তাহলে হয়তোবা আমরা আরো কিছু জিনিস হয়তোবা পড়তাম। সেই ক্ষেত্রে হয়তোবা আমরা মনে করো আরো অনেক কিছু করতে পারতাম। বাট হচ্ছে তোমাদের উপস্থিতি কম থাকার কারণে আসলে আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। ঠিক আছে? আজকে হয়তোবা এখানেই হয়তোবা আমি শেষ করব আর কি। ঠিক আছে? তো এখন এই মুহূর্তে কারা হচ্ছে ক্লাসটা করছো, লাস্ট মুহূর্তে একটু আমাকে একটু জানাও তো, আমি একটু দেখি তো যে কারা এখনো পর্যন্ত আমার সাথে সংযুক্ত আছো, ক্লাসের মধ্যে এখনো কারা আছো, আমি একটু দেখি। আমাকে একটু জানাও তো তোমরা এখনো পর্যন্ত কারা ক্লাসের মধ্যে উপস্থিত আছো, আমাকে একটু জানাও। এখনো পর্যন্ত কারা ক্লাসে উপস্থিত আছো ভাইয়াকে জানাও। আচ্ছা, ঠিক আছে, আমাকে মোনালিসা বলছো তুমি আছো। ঠিক আছে, তাহলে যেহেতু এখনো পর্যন্ত ক্লাসটা শেষ করেছো, সেহেতু অনেক কিছু আশা করি শিখতে পেরেছো। এই জিনিসগুলো হচ্ছে বাসায় আরেকবার পড়ে নিতে হবে। আমি হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব আজকের ক্লাসের শেষে। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমাদের যে ক্যাপশন থাকে, ক্যাপশনে দিয়ে দিই, এবং ইউটিউবে যদি তোমরা যে ক্লাসটা দেখো, তাহলে ডেসক্রিপশন লিঙ্কে তোমরা দেখবা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবা। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা আজকে শেষ করব। নবনী তুমিও আছো, ঠিক আছে, গুড। তাহলে যেহেতু
তোমরা আছো খেয়াল করে দেখো একটা জিনিস কি বোঝো, এই যে মোনালিসা, নবনী, সারা, ওরা কিন্তু 26 ব্যাচের স্টুডেন্ট। কোর্স কিন্তু আসলে রেডি করা হয়েছে 25 ব্যাচের জন্য, বাট আফসোস 25 ব্যাচে তোমরাই নাই। তোমাদের হচ্ছে আবেগ কম, তোমরা হচ্ছে পড়াশোনা করো, 26 স্টুডেন্টরা ক্লাস করছে। তার মানে কি? তার মানে কি আমি ধরে নিব যে ওরা হচ্ছে আসলে বেশি অ্যাডভান্স, ওরা আসলে পড়াশোনার প্রতি বেশি আগ্রহী। তাহলে তো এটাই তো প্রমাণিত হচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা প্রমাণ করতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটা প্রমাণ করতে দেওয়া যাবে না। কোর্স ম্যাটেরিয়াল তৈরি করা 25-এর জন্য, কোর্স ক্লাস করবে 26 ব্যাচ, এটা হতে পারে না, তাই না? তাহলে 25 ব্যাচের স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম থাকতে হবে। 26 ব্যাচের স্টুডেন্টরা যদি থাকে, তারা অনেক কিছু অনেক দ্রুত শিখতে পারবে, অ্যাডভান্স লেভেলে শিখতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কোর্স রেডি করা এক ব্যাচের জন্য, আরেক ব্যাচের স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, যাদের জন্য কোর্স রেডি করতেছি তারা নেই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা কেমন হয়ে গেল? 26 ব্যাচ অবশ্যই বাহবা পায়, কারণ কি, তারা হচ্ছে সময়ের আগে অনেক কিছু শিখে ফেলতেছে। এখন থেকেই তারা এডমিশনের বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যাচ্ছে। বাট তোমাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে, এগুলো যায় না কিন্তু পরীক্ষা হলে যাইতে হবে, কারণ এগুলো ছাড়া এমসিকিউ আনসার করতে পারবে না। ওকে, তাহলে আজকে আমরা তাহলে এতটুকু পর্যন্তই রাখছি। আমি হচ্ছে জিনিসটাকে একটু সেভ করে ফেলি, যাতে করে হচ্ছে এটা আমাদের জন্য পরবর্তীতে খুঁজে পেতে আমার কষ্ট না হয়। এটা আমি একটু সেভ করে রাখি, ক্লাসটাকে আমি একটু সেভ করে নেই। ওকে, তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে আমি এখনই তোমাদেরকে দিয়ে দিব, আজকে ক্লাস শেষে আমি এটা হচ্ছে তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে, আর আজকের ক্লাসে শেষ পর্যন্ত যারা ছিলে এবং প্রথম থেকে যারা ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা মনোযোগ সহকারে যদি করে থাকো, অবশ্যই ক্লাসটা থেকে তোমরা অনেক অনেক জিনিস শিখতে পেরেছো আশা করি। আগামীকাল ক্লাস আসলে আমি নিতে পারবো কিনা সেটা আমি জানিয়ে দিব পরবর্তীতে তোমাদেরকে গ্রুপে, কারণ আগামীকাল আমি একটু রেস্ট নিতে চাচ্ছি। যদি দেখি যে না ফিট আছি, ভালো আছি, তাহলে ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে। আগামীকাল যদি ক্লাস হয়, আমরা তাহলে এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে অলমোস্ট 200-র মতো এমসিকিউ সলভ করাবো, যেটা 2টা পার্টে হবে। তো সেই ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।